সিসিএনএ, সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট, এটা হচ্ছে আমাদের কোর্সের নাম। কোর্সের নামের ফুল ফরম্যাটটা এরকম, সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট, আমরা সংক্ষেপে এটাকে সিসিএনএ বলি। এই কোর্সে আপনাদের সাথে আমি ফুল কোর্সের ক্লাস নিব, সম্পূর্ণ ক্লাস আমি নিব। মোটামুটি 25টা মতো ক্লাস হবে, অ্যারাউন্ড 25, এক দুইটা কম বেশি লাগতে পারে। অ্যারাউন্ড 25 সবগুলো ক্লাস আমি নিব। আমার পরিচয়টা এখানে দেওয়া আছে, আমার নাম উৎপল, আমি বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটিতে সিস্টেম অ্যানালিস্ট হিসেবে আছি। ওপেন ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাসে বসি আমি। ওপেন ইউনিভার্সিটির নেটওয়ার্ক, ইন্টারনেট কানেক্টিভিটি, সার্ভার, ব্যাক এন্ডের সাপোর্ট গুলো আমি দিই। সফটওয়্যার রিলেটেড সাপোর্ট বা সফটওয়্যার রিলেটেড কোনো কাজ আমি করি না, আমি জাস্ট হচ্ছে নেটওয়ার্ক, সার্ভার, ব্যাক এন্ডের কাজগুলো দেখি। আপনাদের সাথে আস্তে আস্তে পরিচিত হয়ে যাব। আজকে আপনাদের কারো পরিচয় জানা হচ্ছে না, পরে আমরা আস্তে আস্তে জেনে নেব জিনিসগুলো। এই পেজে দেখতে পাচ্ছেন সিসকো কি, এরকম কিছু ইনফরমেশন আছে যে সিসকো আসলে কি ধরনের প্রতিষ্ঠান। আমরা যে কোর্সটা করব, নামটা জেনেছি আমরা, সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট। এটা হচ্ছে মূলত সিসকো নামে একটা প্রতিষ্ঠান আছে। এই প্রতিষ্ঠানটা আমাদেরকে সার্টিফাই করবে যে আমরা কিছু কিছু টেকনিক্যাল বিষয়ের উপরে এক্সপার্ট, নলেজেবল, এইসব বিষয়ে সে আমাদেরকে সার্টিফাই করবে। হ্যাঁ বলেন, কোনো প্রশ্ন করতে যাচ্ছেন? সিসকো কি ধরনের প্রতিষ্ঠান আমরা এটা একটু জেনে নিই আগে। সিসকো হচ্ছে আমেরিকান মাল্টি ন্যাশনাল একটা কোম্পানি। এদের অফিস হচ্ছে ক্যালিফোর্নিয়াতে। আমেরিকা ক্যালিফোর্নিয়াতে এদের হেড অফিস। আমেরিকাতে সান ফ্রান্সিসকো নামে একটা শহর আছে, নিশ্চয়ই সবাই নাম শুনেছেন এই শহরের। এই সান ফ্রান্সিসকো, ফ্রান্সিসকো শহরের শেষ অংশটা নিয়ে হলো কোম্পানিটার নাম। এই প্রতিষ্ঠানটার নাম সিসকো। এটা হচ্ছে ফ্রান্সিসকো শব্দটা থেকে আসছে। এই প্রতিষ্ঠানটার জন্ম হচ্ছে 1984-এ। এদের কাজ হচ্ছে নেটওয়ার্ক ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং, ডিজাইনিং, সেলিং, এগুলো হচ্ছে এই প্রতিষ্ঠানটার কাজ। তারা নেটওয়ার্ক ইকুইপমেন্ট তৈরি করে, ডিজাইন করে, মার্কেটে সেল করে। কি কি ধরনের নেটওয়ার্ক ইকুইপমেন্ট তারা তৈরি করে? তারা রাউটার তৈরি করে, সুইচ তৈরি করে, ফায়ারওয়াল তৈরি করে, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড তৈরি করে, ওয়াইফাই ডিভাইস তৈরি করে, অটোমেশনের কিছু ডিভাইস, কিছু সফটওয়্যার, এগুলো তৈরি করে। এবং এই যে ডিভাইসগুলো তারা তৈরি করে, এগুলোর অপারেটিং সিস্টেমও তারা নিজেরাই তৈরি করে। তো এইরকম কিছু হার্ডওয়্যার, মানে কিছু নেটওয়ার্ক ইকুইপমেন্ট তারা তৈরি করা, মার্কেটে সেল করা, এইগুলো কাজের সাথে জড়িত হচ্ছে এই প্রতিষ্ঠানটা। এই যে নেটওয়ার্ক ইকুইপমেন্ট গুলো তারা তৈরি করে, রাউটার তৈরি করে, সুইচ তৈরি করে, ফায়ারওয়াল তৈরি করে এগুলো মার্কেটে ছেড়ে দেয়। মার্কেটে ছেড়ে দেওয়ার পরে তাদের আরেকটা কাজ হচ্ছে এই ডিভাইস গুলোর উপর এক্সপার্ট ম্যান পাওয়ার তৈরি করা অল ওভার দ্য ওয়ার্ল্ড। একটা সিসকো রাউটার তারা তৈরি করে মার্কেটে ছেড়ে দিল। এখন আমরা যারা এই রাউটারটা ইউজ করব, আমাদেরকে জানতে হবে হাউ টু ইউজ দিস ডিভাইস। এই জানানোর জন্যই তাদের কিছু কোর্স আউটলাইন আছে। তাদের রাউটার কনফিগারেশনের উপর, সুইচ, ফায়ারওয়াল, ওয়াইফাই ডিভাইস, অটোমেশনের ডিভাইসগুলো, সব ডিভাইস কনফিগারেশনের উপরে বিভিন্ন কোর্স আছে। এই কোর্সগুলোই আমরা পড়াশোনা করি। আমরা যে এখানে একটা কোর্স করব, সিসিএনএ, সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট, এখানে মূলত আমরা সিসকোর কিছু নেটওয়ার্ক ইকুইপমেন্ট কি করে আমরা ব্যবহার করব, এই জিনিসগুলোই শিখবো। এবং এই জিনিসগুলো শেখার পরে আমরা একটা পরীক্ষা দিব। পরীক্ষা দিলে সিসকো আমাদেরকে সার্টিফাই করবে যে আমরা এই ডিভাইসের উপরে কাজ করতে এক্সপার্ট। সিসকো যে সার্টিফিকেটটা আমাদেরকে দিবে, এই সার্টিফিকেটটা ওয়ার্ল্ড ওয়াইড ভ্যালুয়েবল একটা সার্টিফিকেট, যেগুলো সম্পর্কে আমরা একটু পরে আরো জানবো। এই প্রতিষ্ঠানটা সিসকো, তারা প্রোডাক্ট সার্টিফিকেশন নিয়েও কাজ করে, প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে কাজ করে। সিসকো 1984-এ প্রথম রাউটার তৈরি করেছিল। এই জন্য সিসকোকে বলা হয় ইনভেন্টর অফ রাউটার্স। এরাই প্রথম রাউটার তৈরি করেছিল, এই জন্য এদেরকে রাউটারের ইনভেন্টর বলা হয়। এর পরের পেজটা, এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখেন এই পেজে কি বলেছে। এই পেজে সিসিএনএ এক্সাম সম্পর্কে আমাদেরকে আইডিয়া দিয়েছে। সিসিএনএ কি ধরনের একটা পরীক্ষা। এই পরীক্ষাটাকে আমরা ভেন্ডর পরীক্ষা বলি। সিসিএনএ পরীক্ষা ভেন্ডর পরীক্ষা বলি। এই পরীক্ষার একটা কোড নাম্বার আছে 200301, এটা হচ্ছে এই পরীক্ষার কোড নাম্বার। আমরা অনলাইনে যে পরীক্ষাগুলো দিই বা অফলাইনে যে পরীক্ষাগুলো দিই, স্টুডেন্ট লাইফে যে পরীক্ষাগুলো আমরা দিয়ে এসেছি, সব পরীক্ষাতেই বিভিন্ন সাবজেক্টের কোড নাম্বার ছিল। আমরা যে ম্যাট্রিক ইন্টার পরীক্ষা দিয়েছি, বাংলা, ইংরেজি, সব সাবজেক্টের কোড নাম্বার ছিল। লাইক দ্যাট, এটা একটা কোড নাম্বার। এই কোড নাম্বারটা 200301। এই কোড নাম্বারটা ফিক্সড না। সিসকো সাধারণত 3 থেকে 5 বছর পর পর সিলেবাসটা চেঞ্জ করে। সিলেবাস চেঞ্জ করার পেছনে কারণ হচ্ছে নতুন নতুন টেকনোলজি মার্কেটে আসে, সেই টেকনোলজি গুলো আমাদের সিলেবাসে অ্যাড হয়। আবার পুরনো কিছু টেকনোলজি আছে যেগুলো আস্তে আস্তে ইউজ হওয়া বন্ধ হয়ে যায়, পুরনো টেকনোলজি গুলো মানুষ ইউজ করে না, সেইগুলো আস্তে আস্তে সিলেবাস থেকে বাদ যায়। নতুন টেকনোলজি অ্যাড হয়, পুরনো টেকনোলজি বাদ যায়, এইভাবে 3 থেকে 5 বছর পর পর সিসিএন এর সিলেবাসটা আপডেট হয়।
যখন সিলেবাস আপডেট হয় তখন এই কোড নাম্বারটাও চেঞ্জ হয়ে যায়। আমরা এখন যে কোড নাম্বারটা পড়বো এটা 200301। সারা পৃথিবীর সব দেশেই এখন এই কোড নাম্বারটার উপরেই পরীক্ষা হয়। আর এই পরীক্ষাটা মানে এই কোড নাম্বারটা চালু হয়েছে 2020 সালের 24 ফেব্রুয়ারি থেকে। সেই হিসেবে 5 বছরের বেশি হয়ে গেছে এই সিলেবাসের বয়স। সিলেবাসটা যে কোনো সময় চেঞ্জ হয়ে যাওয়ার একটা পসিবিলিটি ছিল, কিন্তু এখন সেটা নাই। আপাতত ধরে নেওয়া যায় যে আরো বছর খানেকের মধ্যে চেঞ্জ হচ্ছে না। কারণ গত বছরের জুলাই আগস্টের দিকে সিলেবাসে একটু কিছু চেঞ্জ আসছে, ফুল সিলেবাসটা চেঞ্জ হয় নাই। সাধারণত ফুল সিলেবাস চেঞ্জ হয়, কোড নাম্বারটা চেঞ্জ হয়ে যায়, অনেক টপিকস নতুন টপিকস অ্যাড হয়। কিন্তু গত বছরের জুলাই আগস্টের দিকে জাস্ট দুই একটা জায়গাতে আহ কয়েকটা টপিকস অ্যাড হয়েছে, খুবই কম। এই কারণে কোড নাম্বারটা চেঞ্জ হয় নাই, কোড নাম্বার আগেই আগেরটা যা ছিল তাই আছে। কাজে ধরে নেওয়া যায় যে আরো অন্তত 1-1.5 বছরের মধ্যে সিলেবাস হয়তো চেঞ্জ নাও হতে পারে। 200301 এই যে আমরা একটা পরীক্ষা দিব, এই পরীক্ষাতে টোটাল আমাদের 1000 মার্কসের একটা পরীক্ষা দিতে হবে। 1000 নম্বরের একটা পরীক্ষা। এই একটা পরীক্ষার জন্য আমাদেরকে অ্যারাউন্ড 102টা কোশ্চেন ফেস করতে হবে। অ্যারাউন্ড 102 মানে কম বেশি হতে পারে। সিসিএনএ পরীক্ষাতে কয়টা প্রশ্ন আসবে এটা ফিক্সড না। এবং একই সাথে দুইজন তিনজন পরীক্ষা দিলে কারো প্রশ্ন মিলবে না, একজনের সাথে আরেকজনের প্রশ্ন মিলবে না। এক একজনের প্রশ্ন এক এক রকম হবে। একজনের 100টা আসলো, আরেকজনের 105টা আসলো, এরকম হতে পারে। পরীক্ষাতে প্রশ্ন যে কয়টাই থাকুক না কেন, মার্কস 1000, এটা ফিক্সড, এটা কখনো কম বেশি হয় না। প্রশ্নের সংখ্যাটা কমতে পারে, বাড়তে পারে। আপনি পরীক্ষা দিলেন, আপনার 95টা আসলো, আরেকজন পরীক্ষা দিল, তার 106টা আসলো, হতেই পারে এরকম। এরকম কোশ্চেনের সংখ্যা কম বেশি হতে পারে। আর পরীক্ষাতে 3 ধরনের প্রশ্ন থাকবে। 3 ধরনের প্রশ্ন থাকবে। একটা হলো অবজেক্টিভ টাইপের প্রশ্ন। অবজেক্টিভ টাইপের এই প্রশ্নগুলো হচ্ছে মাল্টিপল চয়েস মাল্টিপল অ্যান্সার। স্টুডেন্ট লাইফে আমরা অবজেক্টিভ টাইপের প্রশ্ন পরীক্ষা দিয়ে আসছি, সেগুলো ছিল মাল্টিপল চয়েস সিঙ্গেল অ্যান্সার। মানে একটা কোশ্চেনের এগেনস্টে 4টা অপশন থাকতো, তার মধ্যে একটা কারেক্ট অ্যান্সার ছিল। আর এখন একটা কোশ্চেনের এগেনস্টে 5টা 6টা 7টা 8টা পর্যন্ত অপশন থাকে, মানে ABCDEF এরকম করে 8টা পর্যন্ত অপশন থাকে। এবং সেগুলোর মধ্যে দেখা যায় 2টা 3টা 4টা কারেক্ট আনসার হয়। মানে এগুলোতে একাধিক কারেক্ট আনসার থাকার পসিবিলিটি আছে, একই কোশ্চেনে একাধিক কারেক্ট আনসার থাকে। যখন একই কোশ্চেনে একাধিক কারেক্ট আনসার থাকে তখন আমাদের যে কয়টা কারেক্ট আনসার আছে সবগুলোই দিতে হবে। কোশ্চেন গুলোতে যেগুলোতে একাধিক কারেক্ট আনসার থাকবে, কোশ্চেনের পাশে একটা ব্র্যাকেটে মার্ক করা থাকবে চুজ 2, চুজ 3, এরকম লেখা থাকবে, যেটা দেখলে আপনি বুঝতে পারবেন এখানে কয়টা কারেক্ট আনসার আছে। চুজ 2 থাকলে 2টা, 3 থাকলে 3টা, যে কয়টা কারেক্ট আনসার আছে সে কটাই দিতে হবে। কম দিলে বা ভুল করলে এখানে কোনো পার্শিয়াল মার্কিং হবে না। মানে এরকম হলো একটা কোশ্চেনে 2টা কারেক্ট আনসার আছে, আপনি একটা দিলেন আরেকটা দিলেন না, অথবা দুইটাই দিলেন, একটা ভুল হলো আরেকটা কারেক্ট হলো, এইরকম ক্ষেত্রে কোনো মার্কস আসবে না, কোনো নেগেটিভ মার্কিং হবে না, কোনো পার্শিয়াল মার্কিং হবে না। অবজেক্টিভ কোশ্চেন গুলোতে আপনি যদি কারেক্ট আনসার দিতে পারেন ওই কোশ্চেনের জন্য নির্ধারিত মার্কস পাবেন। কারেক্ট আনসার দিতে না পারলে ওই কোশ্চেনে 0 পাবেন। বা 10 থাকলো, 2টা কারেক্ট আনসার আপনি একটা দিতে পারলেন, 5 পাবেন, এরকম হবে না। অবজেক্টিভ টাইপের এই কোশ্চেন গুলো থাকবে অনেকগুলো, ধরেন 100টা প্রশ্ন থাকলে 80টা প্রশ্নই থাকবে অবজেক্টিভ কোশ্চেন। এই 80টার মধ্যে আবার অর্ধেক থাকবে মাল্টিপল চয়েস মাল্টিপল অ্যান্সার, বাকিগুলো থাকবে সিঙ্গেল অ্যান্সার। ঠিক আছে? 80টার মধ্যে ধরে নেন 40টা থাকবে হচ্ছে মাল্টিপল চয়েস মাল্টিপল অ্যান্সার, বাকি 40টা হবে মাল্টিপল চয়েস সিঙ্গেল অ্যান্সার। এই প্রশ্নগুলো সবচেয়ে বেশি হবে অবজেক্টিভ টাইপের। এরপরে হচ্ছে ড্রাগ এন্ড ড্রপ, আরেকটা টাইপের কোশ্চেন। ড্রাগ এন্ড ড্রপ এই টাইপের প্রশ্নগুলো স্টুডেন্ট লাইফে ফেস করেছেন, স্টুডেন্ট লাইফে এই ধরনের প্রশ্নের পরীক্ষা দিয়েছেন। সেগুলোকে তখন বলতেন ম্যাচিং। বাম পাশে একটা কলামে কয়েকটা ওয়ার্ড থাকবে, ডান পাশেও একটা কলামে কয়েকটা ওয়ার্ড থাকবে। এই ওয়ার্ডগুলোর মিল থাকবে না, মিল করতে হবে। এরকম হবে যে এই ওয়ার্ডটার সাথে এটার মিল আছে, একে ক্লিক করে টেনে এর উপরে ছেড়ে দিতে হবে, এর উপরে ছেড়ে দিতে হবে। এই যে ক্লিক করা এটাকে বলে ড্রাগ করা, টেনে ছেড়ে দেওয়াকে বলে ড্রপ করা। এই জন্য এই কোশ্চেন গুলোর নাম হচ্ছে ড্রাগ এন্ড ড্রপ। এই ড্রাগ এন্ড ড্রপ টাইপের কোশ্চেন গুলোতে দুই পাশের কলামে ওয়ার্ড থাকবে, সেগুলো মিল থাকবে না, আমাদের মিল করতে হবে। এই ক্ষেত্রে অনেক সময় এরকম হয় যে বাম পাশের কলামে 4টা ওয়ার্ড আছে, ডান পাশের কলামে 5টা ওয়ার্ড আছে, এরকম হতে পারে যে এখানে 4টা এখানে 5টা। সেক্ষেত্রে এই 4টার সাথে যে 4টা মিলবে আমরা মিল করব, যেটা মিলবে না ওটা যেমন আছে তেমনই থাকবে। অনেক সময় এই পাশে বেশি এই পাশে কম এরকমও করে। কম বেশি যে পাশে যাই থাকুক না কেন,
যে কয়টা মিলবে আমরা সেই কয়টা মিল করব, মিল না থাকলে মিল করব না, যেটা যেমন আছে তেমনই থাকবে। এই ধরনের ড্রাগ এন্ড ড্রপ কোশ্চেন আসবে মোটামুটি 14-15টা। 14-15টা প্রশ্ন আসবে ড্রাগ এন্ড ড্রপ। এই ড্রাগ এন্ড ড্রপ টাইপের প্রশ্নগুলোতেও কোনো পার্শিয়াল মার্কিং নাই। আপনাকে এখানে চারটা ওয়ার্ডের সাথে চারটা ওয়ার্ড মিল করতে বললো, আপনাকে চারটাই মিল করতে হবে, তাহলে আপনি এখানে ফুল মার্কস পাবেন। তিনটা হলো একটা ভুল হলো, বা তিনটা হলে একটা ভুল হওয়ার তো সুযোগ নাই, দুইটা হলো দুইটা ভুল এটা হতে পারে, দুইটা হয়েছে দুইটা ভুল, আপনি এখানে জিরো পাবেন। ঠিক আছে? ড্রাগ এন্ড ড্রপ অবজেক্টিভ টাইপের কোশ্চেনে কোনো পার্শিয়াল মার্কিং হবে না, কোনো নেগেটিভ মার্কিংও হবে না। আরেকটা টাইপের প্রশ্ন হবে সিমুলেশন। এই সিমুলেশন টাইপের প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলোতে অনেক বেশি মার্কস থাকে। এই কোশ্চেনগুলো হচ্ছে পরীক্ষার সময়ে আমাদেরকে অনলাইনে রাউটার, সুইচ বা কোনো একটা নেটওয়ার্ক ইকুইপমেন্ট কনফিগারেশন করতে বলবে। আমরা যে ক্লাস করব এখানে, ওই যে বললাম মোটামুটি অ্যারাউন্ড 25 ক্লাস হবে। আমাদের সপ্তাহে 2 দিন ক্লাস হবে, নিশ্চয়ই আপনারা জানেন। প্রায় 3 মাস বা তার বেশি সময় লাগবে আমাদের এই কোর্সটা শেষ হতে। এই যে 25টা মতো ক্লাস হবে, আমরা 1-2টা ক্লাস করব ফুললি থিওরিটিক্যাল। এরকম ফুল থিওরিটিক্যাল বলতে ওখানে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন থাকবে। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের পড়াশোনার মধ্যে একটা বড় অংশ আছে হচ্ছে আইপি অ্যাড্রেস নিয়ে পড়াশোনা। সেখানে আমাদের বেশ কিছু ক্যালকুলেশনের ক্লাস আছে। ওই ক্লাসগুলো বাদ দিয়ে ধরেন আপনার 20টা ক্লাসে আমরা কিছু না কিছু কনফিগার করা শিখবো। প্রতিদিনই একটা দুইটা জিনিস কনফিগার করা শিখবো। যা শিখবো সেখান থেকেই পরীক্ষাতে কমন পড়বে। এই রাউটার, সুইচ, ওয়াইফাই ডিভাইস এগুলো কনফিগার করা শিখবো, পরীক্ষাতে সেখান থেকেই আসবে। এবং পরীক্ষার সময় আমাদেরকে ওইগুলো কনফিগার করতে হবে। পরীক্ষাতে আমাদেরকে একটা নেটওয়ার্ক টপোলজি ডিজাইন করে দিবে, দিয়ে বলবে এখানে নেটওয়ার্ক ইউজার এই একটা কাজ করতে চাচ্ছে, বাট আনফরচুনেটলি হচ্ছে না। সেক্ষেত্রে কি কারণে হচ্ছে না এটা খুঁজে বের করে আপনাকে ট্রাবল শুট করতে হবে। এই ধরনের সিমুলেশন প্রশ্ন পরীক্ষাতে 3টা থেকে 5টা থাকে। 3টা 4টা 5টা এরকম, এক একজনের এক এক রকম থাকে। এগুলো যে কয়টা প্রশ্ন থাকবে সবই হবে ট্রাবল শুটিং। সবকিছু কনফিগারেশন করে দেয়া থাকবে, ভুল করে দেয়া থাকবে, অথবা হাফ ডান করা থাকবে, বাকিটা আপনাকে কনফিগারেশন করতে হবে। এই সিমুলেশন প্রশ্নগুলোতে পার্শিয়াল মার্কিং আছে, নেগেটিভ মার্কিং আছে। এগুলোতে এমন হতে পারে যে আপনি একটা কোশ্চেনে 20 মার্কস আছে, সেটা সবকিছু ঠিকঠাক মতো কমপ্লিট করলেন, কনফিগার করলেন, যা যা করতে বলেছে সবই ওকে, তারপরে আপনি সেখানে 12 পেয়েছেন, 14 পেয়েছেন, এরকম হতে পারে। সিমুলেশন কোশ্চেন গুলোতে নেগেটিভ মার্কিং আছে, পার্শিয়াল মার্কিং আছে, কমান্ড লেখার কিছু নিয়ম কানুন আছে। সেই নিয়ম কানুন গুলো যদি আমরা ফলো না করি, ফুলফিল না করি, তাহলে নেগেটিভ মার্কিং হবে। সবকিছু ঠিকঠাক মতো হলেও নেগেটিভ মার্কিং হবে। তাহলে পরীক্ষাতে 3 ধরনের প্রশ্ন থাকবে: অবজেক্টিভ টাইপের, ড্রাগ এন্ড ড্রপ এবং সিমুলেশন। এই 3 ধরনের প্রশ্ন মিলিয়ে 100-102টা বা কম বেশি প্রশ্ন হবে। এই পরীক্ষাটা একটাই পরীক্ষা, 2.5 ঘন্টা ব্যাপী। 2.5 ঘন্টা ব্যাপী অনলাইনে একটানা পরীক্ষা হবে। আর এই পরীক্ষাটা আপনি যদি বাংলাদেশে না দিয়ে নেটিভ ইংলিশ স্পিকিং দেশগুলো থেকে দেন, তখন 2 ঘন্টা সময় পাবেন। বাংলাদেশ থেকে দিলে বা যাদের হচ্ছে মাতৃভাষা ইংলিশ না, ফ্রেঞ্চ না, তারা হচ্ছে 2.5 ঘন্টায় পরীক্ষাটা দিবে। আর যাদের ইংলিশ, এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের পরীক্ষা হয়, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের পরীক্ষা হয়, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে যারা তাদের জন্য 2 ঘন্টা 120 মিনিট, আমাদের জন্য 2.5 ঘন্টা। পরীক্ষাতে পাশ করতে হলে 825 নম্বর পেতে হয়। এটা একটা বড় সমস্যা, অনেক মার্কস পেতে হয়। রিসেন্টলি যে রেজাল্ট গুলো হয়, সে আগের পরীক্ষাগুলোতে সরাসরি টোটাল কত মার্কস পেয়েছে এটা উল্লেখ থাকতো। এখন পার্সেন্টেজ উল্লেখ থাকে। সেক্ষেত্রে 60% মার্কস পেয়ে পাশ করেছে এমন রেকর্ডও আছে। যদিও সিসকোর কোনো ওয়েবসাইটে বা কোথাও এরকম কোনো তথ্য নাই যে 60% মার্কস পেলে পাশ করবে, কিন্তু পাশ করে। এটা আমরা দেখেছি যে 60-65% মার্কস পেয়েও পাশ করেছে। পরীক্ষা পাশ করার জন্য আমাদের টার্গেট থাকবে 825 নম্বর পেতে হবে। আমরা প্রস্তুতি সেভাবেই নিব যে 1000 নম্বরের মধ্যে আমাদের 825 পেতে হবে। আর এই পরীক্ষা দিয়ে আপনি পাশ করলে যে সার্টিফিকেটটা পাবেন, এই সার্টিফিকেটের ভ্যালিডিটি হচ্ছে 3 ইয়ার্স। আপনি যেদিন পরীক্ষা দিবেন সেই দিন থেকে পরবর্তী 3 বছর এই সার্টিফিকেট ভ্যালিড। 3 বছরের মধ্যে আপনাকে সিসকোর অন্য কোনো না কোনো একটা পরীক্ষা দিয়ে, অথবা এই পরীক্ষাটাই আবার দিয়ে আপনাকে সার্টিফিকেট রিনিউ করতে হবে পরবর্তী 3 বছরের জন্য। আপনি যদি 2025 সালে পরীক্ষা দেন, যে তারিখে পরীক্ষা দিবেন, 26, 27, 28 সালে আপনার ওই একই তারিখে সার্টিফিকেট এক্সপায়ার হবে। বিফোর দ্য এক্সপায়ার ডেট আপনাকে অন্য কোনো না কোনো একটা পরীক্ষা দিতে হবে। সিসকোর যে কোনো পরীক্ষা, সেটা এটা হতে পারে, অন্য যে কোনো পরীক্ষা হতে পারে, দিয়ে পাশ করতে হবে। পাশ করলে এটা এই মানে সিসিএন এর এই সার্টিফিকেটটা আপনার পরবর্তী 3 বছরের জন্য এক্সটেনশন হবে।
আর এই পরীক্ষা ফিটা অনেক বেশি, $305। যে এখন ডলারের দাম অনেক বেড়ে যাওয়াতে পরীক্ষার খরচটা অনেক বেড়ে গেছে, মোটামুটি 38-39 হাজার টাকার মতো পরীক্ষা ফি আসবে। সিএসএল সহ বিভিন্ন প্রতিষ্ঠান মাঝে মাঝে যারা এই পরীক্ষাটা নেয়, তারা মাঝে মাঝে ডিসকাউন্ট অফার করে। সেই ডিসকাউন্ট অফার গুলো যদি আপনি পেতে চান তাহলে তাদের সাথে যোগাযোগ করে যখন তারা ডিসকাউন্ট দেয় ওই সময় অফারটা নিয়ে রাখলে মোটামুটি 8-10 হাজার টাকার মতো ডিসকাউন্ট পাওয়া যায় পরীক্ষার সময়। পরীক্ষা যে কোনো দিন দেয়া যায়। সিসিএনএ পরীক্ষার জন্য আগে থেকে নির্ধারিত কোনো ডেট থাকে না। আপনি নিজেই ডেট ফিক্সড করতে পারেন কোন দিন আপনি পরীক্ষা দিবেন। যখন ইচ্ছা তখন সিসিএনএ পরীক্ষা দেয়া যায়। যে কোনো এক্সাম সেন্টারে গিয়ে সিসিএনএ পরীক্ষা নেয় এরকম ঢাকাতে 10টা মতো প্রতিষ্ঠান আছে। যদিও সবার কাছে সবসময় ক্রেডিট থাকে না, সবসময় নিতে পারে না। তো যারা পরীক্ষা নেয় তাদের সাথে যোগাযোগ করে যে কোনো দিন যখন ইচ্ছা তখন পরীক্ষা দেওয়া যায়। পরীক্ষা সম্পর্কে ইনফরমেশন গুলো জানা হলো। এবার যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে অ্যাবাউট এক্সাম তাহলে বলতে পারেন, আর কিছু যদি জানা। স্যার স্যার একটা কোশ্চেন ছিল। আমার একটা কোয়েশ্চেন হলো যে স্যার, এই যে পরীক্ষাটা মানে যেটা দিতে হবে, এটা কি স্যার সিসকো থেকে নিবে? হ্যাঁ, পরীক্ষাটা নেবে সিসকো, কিন্তু এই পরীক্ষা নেয়ার দায়িত্ব হলো পিয়ারসন ভিইউ নামে একটা প্রতিষ্ঠান। আচ্ছা আচ্ছা যেমন হচ্ছে আপনার আইএলটিএস এর পরীক্ষা নেয় হচ্ছে ব্রিটিশ কাউন্সিল। আচ্ছা আচ্ছা স্যার। সিসিএনএ সহ অনলাইন কিছু পরীক্ষা কন্ডাক্ট করার জন্য পিয়ারসন ভিইউ নামে একটা প্রতিষ্ঠান আছে। তারা অনলাইন এই পরীক্ষাগুলো কন্ডাক্ট করে। আর পরীক্ষা দিয়ে পাশ করলে আপনাকে সার্টিফিকেট দিবে সিসকো। ঠিক আছে, সার্টিফিকেট দিবে সিসকো। আপনি পাশ করলেই ওই পিয়ারসন সিসকোকে জানাই দিবে, সিসকো আপনাকে সার্টিফিকেট দিবে। জি স্যার, জি স্যার। আর কে, আর কোনো স্যার আমার একটা কোশ্চেন ছিল। সেটা হচ্ছে 3 বছর পরে যখন ভ্যালিডিটি এক্সপায়ার হয়ে যাবে, হুম। তখন কি সিসকোর যে ফ্রি কিছু কোর্স কিন্তু ইয়াতে ওদের নেটওয়ার্ক একাডেমি থেকে করা যায়, সেই কোর্স গুলো দিয়ে কি এটা এক্সটেন্ড করা যাবে নাকি? সিসকো এরকম একটা প্রতিষ্ঠান, তারা আসলে ফ্রি ফ্রি কোনো কিছু দেয় না। সার্টিফিকেট তারা আপনাকে ফ্রি যেগুলো দিবে ওইটা দিয়ে এটা এক্সটেনশন হবে না। ঠিক আছে, সিসকো এরকম একটা প্রতিষ্ঠান, তারা হচ্ছে বিজনেস বোঝে। তারা আপনাকে ফ্রি এক্সটেনশন করতে দিবে না। আপনাকে এমন পরীক্ষা দিতে হবে যেটার জন্য একটা ফি আছে, ফি দিয়ে আপনাকে পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, হ্যাঁ, সিসকোর আচ্ছা, এর ফ্রি কোর্স এর আছে। ঠিক আছে, অনেক ফ্রি কোর্স আছে। তারা ওই সার্টিফিকেশন গুলো করতে আপনার কোনো সিসকো আইডি লাগবে না। কিন্তু আপনি যখন সিসিএনএ পরীক্ষা দিবেন আপনাকে একটা আইডি দিবে, আমাদের যেমন ন্যাশনাল আইডি আছে ইউনিক, এরকম একটা আইডি দিবে। এবং পরবর্তীতে সিসকোর কোনো ভেন্ডর পরীক্ষা দিতে হলে আপনাকে ওই একই আইডি ইউজ করে পরীক্ষা দিতে হবে। একটা আইডির আন্ডারেই আপনার সবগুলো পরীক্ষার লিস্ট থাকবে। এবং ওই আইডিটাই আপনাকে 3 বছর পর পর বা 3 বছরের মধ্যে রিনিউ করতে হবে। আর যেগুলো ফ্রি এইগুলোর জন্য এরকম কোনো আইডি লাগে না। জাস্ট ইমেল অ্যাড্রেস দিয়ে পরীক্ষা দিয়ে দেওয়া যায়, নাম ইমেল অ্যাড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করে পরীক্ষা দেওয়া যায়। সিএসএল এ কি আমরা পরীক্ষা দিতে পারবো নাকি অন্য কোনো ইয়াতে এক্সাম সেন্টারে হ্যাঁ, গিয়ে দিতে সিএসএল হবে? এর এক্সাম সেন্টার আছে। সিএসএল এর কুড়িল ব্রাঞ্চে আছে, লালমাটিয়া ব্রাঞ্চেও আছে, এক্সাম সেন্টার আছে। সিএসএল ছাড়াও আরো বেশ কিছু প্রতিষ্ঠান আছে। যে কোনো জায়গা থেকে আপনি পরীক্ষা দেন একই, আপনি বাংলাদেশ থেকে পরীক্ষা দেন আর যেখান থেকেই পরীক্ষা দেন একই সিস্টেম। একই সিস্টেমে পরীক্ষা হবে এবং পরীক্ষা দিলে আপনাকে সার্টিফিকেট দিবে সিসকো। ওই সার্টিফিকেটটা ওয়ার্ল্ড ওয়াইড ভ্যালুয়েবল। কোথা থেকে পরীক্ষা দিলেন এটা কোনো ইস্যু না, যেখান থেকে ইচ্ছা সেখানে আপনি পরীক্ষা দিতে পারেন, সিএসএল এ দেয়া যায়। আর কোনো প্রশ্ন? আচ্ছা, আমরা তাহলে সামনের দিকে যাই। এরপরে দেখেন সিসিএনএ সিলেবাস আমাদের আসলে কি পড়তে হবে। আমাদের টোটাল 6টা চ্যাপ্টার পড়তে হবে। আমরা চ্যাপ্টারগুলো একটু ডিটেলস পড়বো এখানে। জাস্ট চ্যাপ্টারগুলোর নাম আছে: নেটওয়ার্ক ফান্ডামেন্টালস, আইপি সার্ভিসেস, আইপি কানেক্টিভিটি, নেটওয়ার্ক অ্যাক্সেস, সিকিউরিটি ফান্ডামেন্টালস, অটোমেশন অ্যান্ড প্রোগ্রামেবিলিটি। এই 6টা চ্যাপ্টার আছে। এই 6টা চ্যাপ্টার আমরা একটু ডিটেলস দেখবো যে আমাদের আসলে কি কি পড়তে হবে। অনেক পড়াশোনা আছে, অনেক। স্যার সিসিএন এর পরীক্ষাগুলো কি এই 6টা চ্যাপ্টারের উপরে হবে? এই 6টা চ্যাপ্টার উপরেই হবে। এবং এই 6টা চ্যাপ্টারের কোন জায়গা থেকে কি কি কত পার্সেন্ট মার্কস থাকবে সেগুলো আমরা এখন একটু দেখে নিব। এটা দেখেন, এটা হচ্ছে যে ভার্সন বা ভলিউম হচ্ছে 1.1। এটা আগে 1.0 ছিল। এটা ওই যে গত বছরের আগস্টের দিকে এটা চেঞ্জ আসছে, 1.1 হয়েছে। এখানে দেখেন লেখা আছে 120 মিনিট এক্সাম। হ্যাঁ, 120 মিনিট। এটা ওই যে আমি বলেছি যেটা যে নেটিভ ইংলিশ স্পিকার যারা, তাদের জন্য 120 মিনিট, কিন্তু আমাদের জন্য এটা 2.5 ঘন্টার পরীক্ষা। টোটাল 6টা চ্যাপ্টার এই পরীক্ষাতে আমাদেরকে মানে ফেস করতে হবে, 6টা চ্যাপ্টারের কোশ্চেন। প্রথম চ্যাপ্টার হচ্ছে
নেটওয়ার্ক ফান্ডামেন্টালস এখান থেকে 20%, মানে 200 মার্কস থাকবে, 1000-এর মধ্যে 200। তারপরের চ্যাপ্টারটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাক্সেস, এখান থেকেও 200 মার্কস থাকবে। তারপরের চ্যাপ্টার আইপি কানেক্টিভিটি, এখান থেকে দেখেন 250 মার্কস থাকবে, 25% মার্কস এখান থেকে। আইপি কানেক্টিভিটি এখান থেকে 100 থাকবে, আইপি সার্ভিসেস। তারপরে 150 থাকবে এখান থেকে সিকিউরিটি ফান্ডামেন্টালস। আর লাস্ট চ্যাপ্টার অটোমেশন অ্যান্ড প্রোগ্রামেবিলিটি, এখান থেকে 100 মার্কস থাকবে। এই 1000 মার্কসের পরীক্ষা কোন চ্যাপ্টার থেকে কত পার্সেন্ট মার্কস থাকবে এটা আমরা জানলাম। এবং আপনি যখন পরীক্ষা দিবেন, পরীক্ষা দিয়ে রেজাল্ট সাথে সাথে পেয়ে যাবেন। সিসিএনএ পরীক্ষার রেজাল্টের জন্য জাস্ট পরীক্ষা শেষে কয়েক সেকেন্ডের অপেক্ষা। ঠিক আছে, আপনার ধরেন 100টা প্রশ্ন ফেস করতে হবে, 100 নম্বর প্রশ্ন অ্যান্সার করার কয়েক সেকেন্ডের মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। তখন আপনি এইরকম একটা মার্কশিট পাবেন, রেজাল্ট শিট। এই রেজাল্ট শিটে আপনার এখানে রেজাল্টটা লেখা থাকবে, পাস অর ফেল। এখানে কোনো গ্রেডিং সিস্টেম নাই। আপনি 1000-এ 1000 মার্কস পেলেও রেজাল্ট পাস লেখা থাকবে, কোনো গ্রেডিং সিস্টেম নাই। এবং কোন চ্যাপ্টার থেকে আপনি কত পার্সেন্ট মার্কস অ্যাচিভ করেছেন, ওই যে আমরা দেখলাম যে নেটওয়ার্ক ফান্ডামেন্টালস থেকে 200 মার্কস থাকবে, নেটওয়ার্ক অ্যাক্সেস থেকে 200 মার্কস থাকবে, এখান থেকে 250 মার্কস থাকবে। এখন এর মধ্যে আপনি কত পেয়েছেন এটা উল্লেখ করা থাকবে এখানে। এরকম একটা মার্কশিট আপনি পরীক্ষা শেষ করার কয়েক সেকেন্ডের মধ্যেই পেয়ে যাবেন। যেখানে পরীক্ষা দিবেন, যে সিস্টেমে পরীক্ষা দিবেন, ওই সিস্টেমের সাথে একটা প্রিন্টার কানেক্টেড থাকে। পরীক্ষা শেষে সাথে সাথে এটা প্রিন্ট হয়ে বেরিয়ে যাবে, রেজাল্ট সহ প্রিন্ট পেয়ে যাবেন। আচ্ছা, এবার আমরা আবার একটু এই পিডিএফ ফাইলটাতে যাব, এই ফাইলটা একটু ডিটেলস পড়বো এখান থেকে। আমরা জাস্ট আজকে জেনে নিব আমাদের কি কি পড়তে হবে। দেখেন আমাদের কত পড়াশোনা আছে। প্রথম চ্যাপ্টারটা হচ্ছে নেটওয়ার্ক ফান্ডামেন্টালস, এখান থেকে 20%, মানে 200 মার্কস থাকবে। এই চ্যাপ্টারে যা আছে, যারা কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেছেন, যারা আইএসপি তে জব করেন, তারা অনেকে এইগুলো জানেন, এই ডিভাইসগুলোর সাথে পরিচিত বা এই প্রোটোকলগুলোর সাথে পরিচিত। তারপরে আমাদের সিলেবাসে আছে, এগুলো আমাদের পড়তে হবে। দেখেন 1.1 বলেছে এক্সপ্লেইন দ্য রোল অ্যান্ড ফাংশন অফ নেটওয়ার্ক কম্পোনেন্ট। বিভিন্ন নেটওয়ার্ক কম্পোনেন্ট বা নেটওয়ার্ক ডিভাইস সম্পর্কে আমরা এখানে জানবো। এখানে আছে রাউটার, লেয়ার 2, লেয়ার 3 সুইচ। আমরা জানি যে আমরা যে নেটওয়ার্ক সুইচ গুলো ব্যবহার করি, এইগুলো লেয়ার 2, লেয়ার 3। আবার ম্যানেজেবল, আনম্যানেজেবল, ম্যানেজড, আনম্যানেজড, এরকম বিভিন্ন ভাবে আমরা বলি সুইচ গুলোকে। কোনোটাকে বলি ম্যানেজড, কোনোটাকে বলি আনম্যানেজড, কোনোটাকে লেয়ার 2, কোনোটা লেয়ার 3। এগুলো কোনটা আসলে কি জিনিস, কোনটা দিয়ে কি কাজ করা যাবে কি করা যাবে না, এই জিনিসগুলো আমরা জানবো এখানে 1.1 বিতে। এনজিএফডব্লিউ, নেক্সট জেনারেশন ফায়ারওয়াল অ্যান্ড ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেম, এগুলো কি আমরা এখানে জানবো। ফায়ারওয়াল সম্পর্কে নিশ্চয়ই আমাদের সবার আইডিয়া আছে। তো এখন আমরা যে ফায়ারওয়াল গুলো ব্যবহার করি, মার্কেটে রিসেন্টলি যে ফায়ারওয়াল গুলো আসছে এগুলোকে বলে এনজিএফডব্লিউ। এই এনজিএফডব্লিউ গুলো হচ্ছে পুরোনো যে ফায়ারওয়াল গুলো আছে এগুলো থেকে অনেক বেশি স্মার্ট, অনেক বেশি সিকিউরিটি প্রোভাইড করে, হাই লেভেলের সিকিউরিটি প্রোভাইড করে। এই জন্য এগুলো এনজিএফডব্লিউ বলে। মানে ফায়ারওয়ালের নামটা এখন একটু চেঞ্জ হয়ে গেছে, এনজিএফডব্লিউ হয়ে গেছে নামটা। আর এটা হচ্ছে ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেম। এই সিস্টেম আপনার নেটওয়ার্কে আনঅথরাইজড অ্যাক্সেসকে প্রোটেক্ট করবে। অ্যাক্সেস পয়েন্ট, আমরা ওয়াইফাই নেটওয়ার্কের জন্য ওয়াইফাই রাউটার ইউজ করি, অ্যাক্সেস পয়েন্ট ইউজ করি, সেগুলো নিয়ে অনেক পড়াশোনা আছে। তারপরে আছে হচ্ছে কন্ট্রোলার। কন্ট্রোলার, প্রত্যেকটা নেটওয়ার্ক ডিভাইস নিজেই নিজেকে কন্ট্রোল করতে পারে। আপনার একটা কম্পিউটার, সে নিজেই নিজেকে কন্ট্রোল করতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে 10টা কম্পিউটারকে কন্ট্রোল করার জন্য আমরা একটা সার্ভার ব্যবহার করি। একটা সার্ভারের আন্ডারে যখন আমরা 10টা কম্পিউটার রাখি, তখন এই কম্পিউটারগুলো আর নিজে নিজেকে কন্ট্রোল করতে পারে না, এই কম্পিউটারগুলো কন্ট্রোল বাই দ্য সার্ভার। নেটওয়ার্ক ইকুইপমেন্ট গুলোতেও আমরা এরকম আমরা ইউজ করি যে একটা রাউটার নিজে নিজেকে কন্ট্রোল করবে, একটা সুইচ নিজে নিজেকে কন্ট্রোল করবে। এখন আমরা এই সার্ভারের মতো কিছু সার্ভিস নেটওয়ার্কের ক্ষেত্রে ব্যবহার করি, যে আমার 40টা রাউটার আছে, এই 40টা রাউটারকে কন্ট্রোল করবে একটা ডিভাইস। এই ধরনের ডিভাইস গুলোকে আমরা বলবো কন্ট্রোলার। কন্ট্রোলার মানে নাম শুনেই বোঝা যাচ্ছে যে সে অন্য অনেকগুলো ডিভাইসকে কন্ট্রোল করবে। এন্ড পয়েন্ট ডিভাইস, এন্ড পয়েন্ট হচ্ছে যেখানে গিয়ে নেটওয়ার্ক শেষ, এরপরে আর কোনো মানে নেটওয়ার্কের কোনো এক্সটেনশন নাই। যেমন আমরা একটা কানেক্টিভিটি যদি চিন্তা করি, আমরা বাসায় যে ইন্টারনেট ইউজ করতেছি, আইএসপি থেকে একটা কানেকশন নিয়ে এসে আমাদের একটা ওয়াইফাই রাউটারে দিয়ে দিচ্ছি। এই ওয়াইফাই রাউটারের সাথে আমরা কখনো কখনো একটা কেবল দিয়ে একটা কম্পিউটার কানেক্ট করে দিই, কখনো কখনো ফ্রিকোয়েন্সি দিয়ে আমাদের মোবাইল ফোনটা কানেক্ট করি, কখনো কখনো ফ্রিকোয়েন্সি দিয়ে আমরা আমাদের টেলিভিশনটাকে কানেক্ট করি, কেবল দিয়ে একটা প্রিন্টার কানেক্ট করে দিই। এরকম অনেকগুলো ডিভাইস আমরা বাসায় একটা ওয়াইফাই রাউটারের সাথে কানেক্ট করি।
আবার অফিসেও এরকম যে একটা ওয়াইফাই, একটা রাউটারে আইএসপি থেকে কানেকশন আসে, রাউটার থেকে কানেকশনটা আমরা নিয়ে যাই একটা সুইচে, এই সুইচ থেকে কানেকশন নিয়ে যাই কম্পিউটারে, প্রিন্টারে, আইপি ক্যামেরাতে, আইপি ফোনে, বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট মেশিন আমরা ব্যবহার করি অফিসে, এরকম ডিভাইসগুলোতে নিয়ে যাই। তো এই যে ডিভাইসগুলো, যে ডিভাইসগুলোতে নেটওয়ার্ক কানেকশন যাওয়ার পরে ওই ডিভাইস থেকে অন্য আরেকটা ডিভাইসে চলে যায়, এরকম হয় না, তাদেরকে আমরা বলি এন্ড পয়েন্ট ডিভাইস, যেখানে গিয়ে নেটওয়ার্ক শেষ। যেমন একটা রাউটার থেকে একটা কানেকশন সুইচে আসলো, সুইচ থেকে কম্পিউটারে চলে গেল, তাহলে সুইচ এন্ড পয়েন্ট না, কারণ সুইচে একটা কানেকশন আসছে, আরেকটা কানেকশন আরেক জায়গাতে চলে গেছে। কিন্তু কম্পিউটার থেকে আরেক জায়গায় চলে গেছে এমন হয় না। একটা কানেকশন আমরা সুইচ থেকে একটা আইপি ক্যামেরাতে দিলাম, আইপি ক্যামেরা থেকে কানেকশনটা আবার আরেকটা ডিভাইসে দিলাম, এরকম করি না। কাজে যে ডিভাইসগুলোতে গিয়ে আমাদের নেটওয়ার্ক কানেকশনটা শেষ হবে, এই ডিভাইসগুলোকে বলা হবে হচ্ছে এন্ড পয়েন্ট ডিভাইস। তারপরে সার্ভার, এই ডিভাইসটা আমাদেরকে বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইড করবে। আমরা একটা ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করি, একটা ডেস্কটপ কম্পিউটার, এটাতে একটা প্রসেসর থাকে, একটা হার্ড ডিস্ক থাকে, হয়তো বা আমরা 4 জিবি 8 জিবি র্যাম ব্যবহার করি। এই যে একটা ডেস্কটপ কম্পিউটারের যে হার্ডওয়্যার গুলোর কথা আমরা বললাম, এই হার্ডওয়্যার গুলো যখন অনেক বেশি শক্তিশালী একটা কম্পিউটার আমরা ব্যবহার করি মাল্টিপুল টাইপের কাজ করার জন্য, মাল্টি টাস্ক একসাথে করার জন্য, আমরা এই ডিভাইসগুলোকে বলি সার্ভার। এটা একটা ডেস্কটপ কম্পিউটারের মতোই, কিন্তু ফিজিক্যালি ডেস্কটপ কম্পিউটারের চাইতে অনেক বেশি শক্তিশালী। কিরকম শক্তিশালী? যেমন ওইগুলোতে আমরা একাধিক প্রসেসর ব্যবহার করি, একাধিক পাওয়ার সাপ্লাই ব্যবহার করি। একটা ডেস্কটপ কম্পিউটার আমরা একটাই পাওয়ার সাপ্লাই ব্যবহার করি, একাধিক পাওয়ার সাপ্লাই ব্যবহার করার সুযোগও নাই। কিন্তু সার্ভারে আছে একাধিক পাওয়ার সোর্স থেকে পাওয়ার দেয়া যায়, যাতে একটা পাওয়ার সোর্স অফ হয়ে গেলেও সার্ভারটা অফ না হয়। তারপরে একাধিক প্রসেসর ব্যবহার করা যায়, অনেক বেশি স্পেসের র্যাম ব্যবহার করা যায়, একাধিক হার্ড ডিস্ক ব্যবহার করি আমরা সার্ভারগুলোতে, 4-5টা হার্ড ডিস্ক ব্যবহার করি। কিন্তু একটা ডেস্কটপ কম্পিউটারে আমরা সাধারণত একটা হার্ড ডিস্ক ব্যবহার করি। একটা ডেস্কটপ কম্পিউটারে যা যা হার্ডওয়্যার থাকে, সার্ভারে তার সবই থাকে, এডিশনাল আরো কিছু বেশি থাকে। এবং একটা ডেস্কটপ কম্পিউটারের সাথে সার্ভারগুলো অনেক বেশি মানে ফিজিক্যালি শক্তিশালী হয়। কারণ হলো একটা ডেস্কটপ কম্পিউটার একজন ইউজারের ব্যবহারের জন্য, আর একটা সার্ভার কম্পিউটার শত শত ইউজারের ব্যবহার করার জন্য। তাহলে একটা ডিভাইস বা একটা কম্পিউটারকে যদি এট এ টাইম অনেক ইউজার ব্যবহার করতে চায়, তাহলে তার সেই হার্ডওয়্যার ক্যাপাবিলিটি থাকতে হবে। তো আমরা যে সার্ভারগুলো ব্যবহার করি সেই সার্ভারগুলোর এরকম হার্ডওয়্যার ক্যাপাবিলিটি থাকে। একটা সার্ভার আমাদের বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইড করে। সার্ভার অটোমেটিক্যালি কোনো সার্ভিস প্রোভাইড করে না, কিন্তু সে কি কি সার্ভিস প্রোভাইড করবে এটা আমরা তাকে আগেই বলে দিই, দ্যাট ইজ কল্ড, আমরা কনফিগার করে দিই যে এই সার্ভারটা আমাদের কম্পিউটারগুলোকে আইপি অ্যাড্রেস প্রোভাইড করবে। তখন আমরা একে বলি ডিএইচসিপি সার্ভার। এই কম্পিউটারটা আমাদের মানে এই সার্ভারটা ডোমেইন নেম থেকে আইপি অ্যাড্রেস খুঁজে বের করে দিবে। আমরা ইয়াহু.কম, গুগল.কম, ফেসবুক.কম এরকম বলবো, এগুলোর আইপি কি আছে এটা খুঁজে বার করে দিবে। তার জন্য ওইখানে একটা ডিএনএস সার্ভার কনফিগার করতে হবে। আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় ইমেইল পাঠাই, তার জন্য আমাদের একটা সার্ভার দরকার হয়। সেইটার জন্য আমাদের একটা সার্ভারে মেইল সার্ভার কনফিগার করে নিতে হবে, ইমেইল সার্ভার কনফিগার করে নিতে হবে। সার্ভার হচ্ছে একটা ফিজিক্যাল ডিভাইস, যে ডিভাইসটা আমাদেরকে বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইড করবে। কি কি সার্ভিস প্রোভাইড করবে একটা সার্ভার, তা আগেই তাকে কনফিগার করে দিতে হবে। কনফিগার করে দিলে সে ওই সার্ভিসগুলো আমাদেরকে প্রোভাইড করবে। তারপরে হচ্ছে পিওই টেকনোলজি, পাওয়ার ওভার ইথারনেট। পাওয়ার ওভার ইথারনেট হচ্ছে কিছু কিছু নেটওয়ার্ক ডিভাইস আছে আমাদের, যেগুলো ডিসি ভোল্টেজে চলে, কম ভোল্টেজে চলে। এই ডিভাইসগুলোকে পাওয়ার দেওয়ার জন্য আমরা অ্যাডাপ্টার ব্যবহার করি। হ্যাঁ, আমি হ্যান্ড রেজ করেছি, আমি আপনার প্রশ্নটা নিব। পাওয়ার দেওয়ার জন্য আমরা অ্যাডাপ্টার ব্যবহার করি। কিন্তু এখন অ্যাডাপ্টার ব্যবহার না করে আমরা একটু আপডেটেড টেকনোলজি ব্যবহার করি, সেটা হচ্ছে সুইচ থেকে ইউটিপি কেবল দিয়ে আমরা নেটওয়ার্ক ডিভাইসগুলোকে পাওয়ার দিই। আলাদা করে অ্যাডাপ্টার ব্যবহার করি না, কারণ অ্যাডাপ্টার ব্যবহারে অনেক ঝামেলা থাকে, নষ্ট হয়, একটু এদিক সেদিক হলেই নড়ে গেলেই কাজ পাওয়ার পায় না। আর ইউটিপি কেবল দিয়ে যদি সুইচ থেকে সরাসরি পাওয়ার দিই, তাহলে এই পাওয়ারটা বেশ ভালো পারফর্ম করে, মানে এটা সহজেই ডিসকানেক্ট হয় না, নষ্ট হওয়ার পসিবিলিটি কম থাকে। তো এই ধরনের একটা টেকনোলজি আমরা ব্যবহার করি, যেখানে ইউটিপি কেবল দিয়ে সুইচ থেকে আমরা নেটওয়ার্ক ডিভাইসকে পাওয়ার দিতে পারি। সেই টেকনোলজিটাকে আমরা বলি পিওই, পাওয়ার ওভার ইথারনেট। হ্যাঁ, বলেন কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের সার্ভারে যদি ফায়ারওয়াল থেকে যদি সার্ভারের যে ডিএনএসটা আছে সেটা যদি ব্লক করে দেয়, ওই ক্ষেত্রে আমি যদি গুগলের ডিএনএস ইউজ করি তাহলে কি কোনো প্রবলেম হবে? হতে পারে। যেমন এমন হলো যে আপনার
মানে বাইরের কোনো ডিএনএস এর সার্ভিস আপনি নিতে পারবেন না, আপনাকে এরকম কন্ট্রোল করলো যে বাইরের কোনো ডিএনএস সার্ভারের সার্ভিস আপনি নিতে পারবেন না। সেটা ফায়ারওয়াল থেকে হতে পারে, রাউটার থেকে হতে পারে, যে কোনো জায়গা থেকে হতে পারে। যে আপনার অফিসেই একটা ডিএনএস সার্ভার আছে, আপনাকে সেখান থেকে ডিএনএস এর সার্ভিসটা নিতে হবে, ওই যে ডোমেইন রিজলভের যে কাজটা ওই সার্ভার থেকেই করতে হবে, বাইরের কোনো ডিএনএস থেকে আপনি এটা করতে পারবেন না। এরকম ফায়ারওয়াল থেকে, সার্ভার থেকে, রাউটার থেকে প্রটেক্ট করা যায়। সেক্ষেত্রে আপনার অফিসের ডিএনএস সার্ভার না দিয়ে অন্য কোনো ডিএনএস সার্ভার ইউজ করলে এটা কাজ করবে না। আবার আপনার অফিসে একটা ডিএনএস সার্ভার আছে, আমি জানি যে এটা একটা ডিএনএস সার্ভার, এটা আইপি, আমি আমার বাসায় বসে আপনার ডিএনএস সার্ভারটা অ্যাক্সেস করতে চাই। সেটাও ফায়ারওয়াল থেকে, সার্ভার থেকে বা রাউটার থেকে প্রটেক্ট করা হয়, যাতে আপনার ডিএনএস সার্ভারটা আপনার অফিসের বাইরে থেকে কেউ অ্যাক্সেস করতে না পারে। মানে আমরা কোন ডিএনএস সার্ভার ব্যবহার করব, এটা আমরা কন্ট্রোল করতে পারি। আমাদের অফিসের ল্যানের ভেতরে যারা আছে তারা কোন ডিএনএস সার্ভার ব্যবহার করবে এটা আমরা কন্ট্রোল করতে পারবো। আবার আমাদের একটা ডিএনএস সার্ভার আছে, এই ডিএনএস সার্ভারের সার্ভিস কারা কারা পাবে আমরা এটাও কন্ট্রোল করতে পারবো, কন্ট্রোল করা যাবে। যদি এরকম কন্ট্রোল করা হয়, তাহলে আপনি আপনার ওই ডিএনএস সার্ভার ছাড়া অন্য কোনো ডিএনএস সার্ভার ইউজ করতে পারবেন না। ক্লিয়ার ব্যাপারটা? না, আমার যে বিষয়টা ছিল স্যার, আসলে আমার যে ডিএনএসটা আছে, আমার হুম। আইএসপি থেকে যে ডিএনএসটা আমাকে দিছে, হুম। এটা হচ্ছে আমার ফায়ারওয়াল যেটা আছে, ফায়ারওয়াল ফোর্টিনেট, সে কি করতেছে আমার ওই আইপিটাকে, মানে ডিএনএসটাকে সে ব্লক করে দিচ্ছে, হুম। বারবারই ব্লক করতেছে। তখন আমি কি করলাম যে একটা গুগলের যে ডিএনএস আছে ওইটা বসাইলাম। হ্যাঁ। বসানোর পর দেখতেছি আমি দিব্যি নেট পাচ্ছি। তো পরবর্তীতে আমি কি করলাম, আবার ঘন্টাখানেক পরে আবার আমার যে ডিএনএস যেটা আছে ওইটা আবার বসালাম, আবার দেখি সেম অবস্থা, মানে সে কি করতেছে যে মানে ওই আইপিটা, ওই ডিএনএসটাকে সে ব্লক করে দিচ্ছে। দেন আমি তারপরে আবার গুগলটা দিয়ে, এখন আমার গুগলটা দিয়ে চলতেছে, এ পর্যন্ত কোনো প্রবলেম হয় নাই গত পাঁচ হ্যাঁ, পাঁচ তার থেকে মানে সাত দিন আপনার ধরে। ফায়ারওয়াল থেকে গুগলের ডিএনএসটাকে অ্যালাউ করা আছে, অন্য ডিএনএস ব্লক করা আছে। ঠিক আছে, কারণ ডিএনএস সার্ভারগুলোতে প্রচুর অ্যাটাক হয়, প্রচুর অ্যাটাক হয় ডিএনএস সার্ভারের মাধ্যমে। নেটওয়ার্কে অনেক ঝামেলা ক্রিয়েট হয়, এইসব কারণে ডিএনএস সার্ভারগুলোকেও খুব প্রটেক্টেড রাখতে হয়। ঠিক আছে, বিভিন্ন ধরনের অ্যাটাক হয় এগুলোতে। সার্ভারটাকেও খুবই প্রটেক্টেড রাখতে হয়, কারা কারা এর সার্ভিস নিবে বা আপনি কোন ডিএনএস সার্ভারের সার্ভিস নিবেন, এই ডিএনএস সার্ভারের সার্ভিস নিয়ে সেটা আপনার নেটওয়ার্কে অন্য কোনো ডিভাইসকে কোনো ঝামেলায় ফেলবে কিনা, এসব কারণে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটররা এই জিনিসগুলোকে কন্ট্রোল করে যে কে কোনটা ইউজ করবে। যেমন আইএসপি গুলোও চায়, অনেক আইএসপিও এটা করে যে আহ, তার ক্লায়েন্ট যারা আছে এরা ছাড়া অন্য কেউ যাতে তার ডিএনএস সার্ভারটা ব্যবহার করতে না পারে, সে তার ফায়ারওয়ালে বা তার রাউটারে এরকম ফায়ারওয়াল দিয়ে রাখে, প্রোটেকশন দিয়ে রাখে। আমরা সেগুলো এখানে কনফিগার করা শিখবো, অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট একটা পার্ট আছে আমাদের, ওখানে শিখবো। ওখানে এই জিনিসগুলো করে রাখার উদ্দেশ্য হচ্ছে যে আননেসেসারি কেউ আপনার ডিএনএস সার্ভারটাকে ডিস্টার্ব যাতে না করে, এটা একটা ইস্যু। ধরেন আপনার অফিসে 200 ইউজার আছে, এখন আমি আমার বাসায় বসেও আপনার ডিএনএস সার্ভারটা ইউজ করি, তাহলে কি হচ্ছে আপনার অফিসের ইউজাররা আপনার ডিএনএস সার্ভার থেকে সার্ভিস নেয়, প্লাস হচ্ছে বাইরের ইউজাররাও আননেসেসারি আপনার ডিএনএস সার্ভারকে বিজি করে। এটা যাতে না করতে পারে তার জন্যই হচ্ছে এই টাইপের প্রোটেকশন গুলো দেওয়া হয়। ইউজার কে কোন ডিএনএস সার্ভার ইউজ করবে এটা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর কন্ট্রোল করতে পারে। আর কারো আর কোনো প্রশ্ন আছে? স্যার, এখন আমি আমার যে ডিএনএসটা আছে এটা এখন কিভাবে উদ্ধার করতে পারি? এটা আপনার নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর যদি প্রটেক্ট করে থাকে তাহলে আপনি তো পারবেন না। আপনার এটা কি অফিসে প্রবলেম না বাসায়? আমার অফিসে। তাহলে সেটা আপনি আগে আগে দেখেন যে আপনার নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর কোন কোন ডিএনএস অ্যালাউ করেছে, কোন কোন ডিএনএস আপনার ওখানে প্রটেক্ট করা আছে, সেটা আগে দেখেন। ঠিক আছে। এখন স্যার, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর তো আমি এখন, আমি তো আসলে কোনো ইস্যু খুঁজে পাচ্ছি না। আমার ডিএনএস যেটা আছে ওটাতে কোনো ইস্যু খুঁজে পাচ্ছি না, আমি আসলে কি কারণে এটা ফায়ারওয়াল কে কি কারণে ব্লক করতেছে এটা আমি খুঁজে পাচ্ছি না। ইভেন আমি আমার ফায়ারওয়ালটাকে যখন হচ্ছে মাইক্রোটিক থেকে সরাসরি যখন অ্যাক্সেস করতেছি তখন আর কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু ফায়ারওয়াল থেকে যখন অ্যাক্সেস করতেছি তখনই প্রবলেম হচ্ছে। এটা তাহলে আপনি আপনার যারা ফায়ারওয়ালের সাপ্লায়ার তাদের সাথে কথা বলেন যে ফায়ারওয়ালের কোন জায়গা থেকে এই ব্লকিংটা হচ্ছে, ফায়ারওয়ালের সাপ্লায়ারের সাথে কথা বলেন। ফায়ারওয়াল অনেক কিছুই অনেক সময় ব্লক করে, এখন কোন জায়গা থেকে এই ব্লকটা করতেছে সেটা তাদের সাথে কথা বলেন। যেমন গুগলের ডিএনএস অ্যালাউ হচ্ছে, বাট এই ডিএনএস অ্যালাউ হচ্ছে। স্যার, আরেকটা জিনিস আমি দেখলাম যে ফায়ারওয়াল যে কাজটা করতেছে, যে আমাদের টিপি লিঙ্কের যে রাউটারের যে আইপি আছে না, ডিফল্ট যে আইপিটা থাকে, ওই হুম। আইপিটাকেও সে ব্লক করে রাখে। এটা ব্লক করার কথা না। 192.168.0.1 দিয়ে যখন আমি এন্টার বাটন হিট করি তখন হচ্ছে সে ব্লক করে রাখতেছে। ইভেন আমি যখন আহ, মানে একটা ডিএনএস দিচ্ছি, যেমন
টিপি লিঙ্ক ওয়াইফাই ডট নেট দিচ্ছি তখন আর সে ব্লক করতেছে না, কিন্তু যখন আমি আইপি দিচ্ছি তখন সে বলতেছে ডুপ্লিকেট আইপি। না, এই ধরনের প্রবলেম এটা ফায়ারওয়াল এই টাইপের ব্লকিং করার কথা না। কারণ টিপি লিঙ্কের রাউটার তো আমি নিজেও ফায়ারওয়াল ইউজ করি, ফোর্টিনেটের ফায়ারওয়ালটা ইউজ করি, যে 600D ওই ফায়ারওয়ালটা ইউজ করি। আমারটা হচ্ছে স্যার 60E। আর স্যার আরেকটা হচ্ছে আমি আমি আরেকটা প্রবলেম ফেস করছিলাম, সেটা হচ্ছে আমার মাইক্রোটিকের যে রিয়েল আইপি আছে স্যার, ওখান থেকে সে ব্লক করে দিছিল। মানে আমার মাইক্রোটিকে হয়তো আচ্ছা, বা এগুলো শুনেন, এগুলো আসলে বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় ফায়ারওয়ালে ব্লক হতে পারে। এই টাইপের জিনিসগুলো ডিসকাস করতে গেলে আমার এই মানে আজকে পড়াশোনাটা শেষ করতে পারবো না, অনেক পড়া আছে, আমাদের প্রায় 2 ঘন্টা মতো লেগে যাবে। ঠিক আছে, এগুলো নিয়ে আমরা যখন ক্লাসে এই জিনিসগুলো পড়বো, রাউটিং তারপরে অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট, তখন এইগুলো নিয়ে আসবেন, এগুলো নিয়ে তখন ডিসকাস করা যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা একটু সিলেবাসটা শেষ করি, কারণ অনেক পড়া আছে এখানে, অনেকগুলো জিনিস আছে। এগুলো একটু ডিটেলস না বললে বোঝা যাবে না যে আমাদের আসলে কি পড়তে হবে, কিভাবে প্রস্তুতি নিতে হবে। আচ্ছা, 1.2, এই চ্যাপ্টারটাতে দেখেন, ডেসক্রাইব দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ নেটওয়ার্ক টপোলজি আর্কিটেকচার। নেটওয়ার্ক টপোলজি এটা হচ্ছে যে আমরা আমাদের নেটওয়ার্কটাকে কিভাবে ডিজাইন করব। আমাদের নেটওয়ার্কে রাউটার থাকবে, সুইচ থাকবে, ফায়ারওয়াল থাকবে, সার্ভার থাকবে, ইউজার থাকবে, বিভিন্ন নেটওয়ার্ক ডিভাইস থাকবে। এগুলোকে আমরা কোথায় কিভাবে কানেক্ট করব, কোন ডিভাইসটাকে কোন জায়গায় রাখবো, এইগুলোই হচ্ছে নেটওয়ার্ক টপোলজি। টপোলজিটা হচ্ছে মূলত একটা নেটওয়ার্ক ডিভাইসে, মানে একটা নেটওয়ার্কের ফিজিক্যাল আর্কিটেকচার, কোন ডিভাইস কার সাথে কিভাবে কানেক্টেড থাকবে। তো এই ক্ষেত্রে সিসকো আমাদেরকে বিভিন্ন ধরনের টপোলজি ডিজাইনের কথা বলেছে, সাজেস্ট করেছে। যেমন একটা হচ্ছে 3 টায়ার নেটওয়ার্ক, 2 টায়ার নেটওয়ার্ক, স্পাইন অ্যান্ড লিফ নেটওয়ার্ক। তারপরে হচ্ছে নিশ্চয়ই আপনার আরেকটা নাম শুনেছেন, 3 লেয়ার হায়ারার্কি, সিসকো 3 লেয়ার হায়ারার্কি, কোর লেয়ার, ডিস্ট্রিবিউশন লেয়ার, অ্যাক্সেস লেয়ার, এরকম। তো এগুলো আবার কোর লেয়ার, ডিস্ট্রিবিউশন, অ্যাক্সেস লেয়ার, এগুলো করতে গেলে নেটওয়ার্কের কস্টিং অনেক বেড়ে যায়। তখন আবার সিসকো বলেছে, তো কস্টিং যদি আমরা কমাতে চাই, তাহলে আমরা হয়তো একটা লেয়ার বাদ দিতে পারি, কোর লেয়ারটা বাদ দিতে পারি, অথবা ডিস্ট্রিবিউশন লেয়ারটা বাদ দিতে পারি। এগুলোর উপর বেস করে এরকম 2 টায়ার, 3 টায়ার কোন জায়গায় আমরা কি ইউজ করব, এগুলো ধরনের বিভিন্ন ধরনের নেটওয়ার্ক টপোলজি আমাদের পড়াশোনা আছে। তারপর হচ্ছে ওয়ান টেকনোলজি, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। আমরা যখন অনেকগুলো রাউটার কানেক্ট করব, একটা ল্যানের সাথে আরেকটা ল্যানকে কানেক্ট করব, তখন আমরা এখানে কি কিভাবে কানেক্ট করতে পারি। একটা ছোট অফিসে বা বাসায় আমরা কি ধরনের নেটওয়ার্ক ডিজাইন করি। আমাদের প্রত্যেকের বাসায় এখন ছোটখাটো নেটওয়ার্ক আছে। প্রত্যেকের বাসায় আমরা একটা ওয়াইফাই, আগে যেমন ছিল যে আইএসপি থেকে একটা নেটওয়ার্ক কেবল নিয়ে এসে আমরা সরাসরি একটা ডেস্কটপ কম্পিউটারের নেটওয়ার্ক পোর্টে কানেক্ট করে দিতাম, এরকম ছিল একটা সময়। কিন্তু এখন এই টেকনোলজিটা চেঞ্জ হয়ে গেছে, আমরা আইএসপি থেকে নেটওয়ার্ক কানেকশন নিয়ে এসে একটা ওয়াইফাই রাউটারে কানেক্ট করি। এই ওয়াইফাই রাউটারের সাথে কেউ কেউ আমরা একটা ডেস্কটপ কম্পিউটার কেবল দিয়ে কানেক্ট করে দিচ্ছি, একটা প্রিন্টার কেবল দিয়ে কানেক্ট করে দিচ্ছি, 4-5টা মোবাইল ফোন আমাদের বাসায় থাকে, এই মোবাইল ফোনগুলোকে আমরা ওয়াইফাই দিয়ে কানেক্ট করে দিচ্ছি। আমরা একটা অ্যান্ড্রয়েড টিভি ব্যবহার করি, সেই অ্যান্ড্রয়েড টিভিকে আমরা এই রাউটারের সাথে কানেক্ট করে দিচ্ছি। আবার হচ্ছে অনেকে সিকিউরিটি ক্যামেরা ব্যবহার করি, সেই সিকিউরিটি ক্যামেরা এই রাউটারের সাথে কানেক্ট করে দিচ্ছি। এরকম অনেকগুলো নেটওয়ার্ক ডিভাইস আমরা বাসায় ব্যবহার করি, অফিসে তো ব্যবহার করি। তো এরকম একটা ছোট নেটওয়ার্ক কি কি ইকুইপমেন্ট, একটা ছোট নেটওয়ার্ক হবে, বাসায় আমরা নেটওয়ার্ক ডিভাইস গুলোকে কিভাবে কানেক্ট করি, এইটা পড়াশোনা আছে 1.2.E তে। ছোট অফিস, স্মল অফিস, হোম অফিস, সোহো নেটওয়ার্ক বলে এটাকে। এই ধরনের নেটওয়ার্কে কি ডিভাইস থাকে, সেগুলো কিভাবে কানেক্ট হয় এবং কি কাজ করে। তারপরে আসা হচ্ছে অন প্রিমিসেস অ্যান্ড ক্লাউড। অন প্রিমিসেস মানে হচ্ছে একটা নেটওয়ার্ক ডিভাইস আপনি বাজার থেকে কিনে আপনার অফিসে নিয়ে আসলেন, তখন এটাকে বলা হয় অন প্রিমিসেস। বা আপনার বাসায় নিয়ে আসলেন, আপনার অফিসে বা বাসায় যদি হার্ডওয়্যারটা ফিজিক্যালি কিনে নিয়ে এসে আপনি ব্যবহার করেন, তখন আমরা এটাকে বলি অন প্রিমিসেস ডিভাইস। আবার অনেক সময় দেখা যায় যে আমরা ডিভাইসটা ফিজিক্যালি কিনি না, কিন্তু এর সার্ভিসটা ব্যবহার করি অনলাইন থেকে, তখন আমরা এটাকে বলি ক্লাউড ডিভাইস বা ক্লাউড সার্ভিস, এরকম বলি। যেমন হচ্ছে আমরা ওয়াইফাই এর ক্ষেত্রে এরকম কিছু ক্লাউড সার্ভিস ব্যবহার করি, ইমেইল সার্ভিসের ক্ষেত্রে আমরা আমরা কিছু ক্লাউড সার্ভিস ব্যবহার করি। আমাদের প্রত্যেকের একটা করে ইমেইল অ্যাড্রেস আছে, এক বা একাধিক ইমেইল অ্যাড্রেস আছে আমাদের সবার, কিন্তু আমাদের কারোরই নিজস্ব মেইল সার্ভার নাই। আমরা গুগলের মেইল সার্ভার ব্যবহার করি বা ইয়াহুর মেইল সার্ভার ব্যবহার করি। সেক্ষেত্রে আমরা এই সার্ভারটা ফিজিক্যালি কোথায় আছে এটা কেউ জানিও না, বাট ব্যবহার করি। যদি অন প্রিমিসেস ডিভাইস হয়, তখন সার্ভারটা আপনার অফিসেই থাকবে বা আপনার বাসায় থাকবে। অন প্রিমিসেস না হয় যখন ক্লাউডে থাকবে, তখন আসলে ডিভাইসটা কোথায় আছে এটা আপনি জানেনও না, জাস্ট আপনি ডিভাইসের সার্ভিসটা কোনো একটা আইপি অ্যাড্রেসের মাধ্যমে বা কোনো একটা লিঙ্কের মাধ্যমে সার্ভিসটা ব্যবহার করেন, তখন আমরা এগুলোকে বলি ক্লাউড সার্ভিস। এরকম কোন কোন ক্ষেত্রে আমরা ক্লাউড সার্ভিস ব্যবহার করি, ক্লাউড সার্ভিস ব্যবহারের সুবিধা অসুবিধা কি, এগুলো নিয়ে পরেও বিভিন্ন জায়গাতে পড়াশোনা আছে। এই জিনিসগুলো আমরা জানবো হচ্ছে 1.2 তে।
অন প্রেমিসেস ডিভাইস কি আর হচ্ছে ক্লাউড ডিভাইস কি বা ক্লাউড সার্ভিস কি। তারপর হচ্ছে কম্পেয়ার ফিজিক্যাল ইন্টারফেস এবং কেবলিং টাইপস। ফিজিক্যাল ইন্টারফেস এবং কেবলিং টাইপ, আমরা নেটওয়ার্কে যে কেবল গুলো ব্যবহার করি, এই কেবল গুলো দিয়ে আমরা আমাদের রাউটার, আমাদের সুইচ, তারপরে ফায়ারওয়াল, বিভিন্ন নেটওয়ার্ক ডিভাইসকে কানেক্ট করি। সেক্ষেত্রে আমরা কপার ওয়্যার ব্যবহার করি। কপার ওয়্যার মানে তামার তার যেগুলো আছে, যেগুলো ইউটিপি কেবল, আনশিল্ডেড টুইস্টেড পেয়ার, এসটিপি কেবল, শিল্ডেড টুইস্টেড পেয়ার। তারপরে আছে হচ্ছে কোয়েক্সিয়াল কেবল, যে ডিশ অ্যান্টেনার যে কানেকশনটা আমরা ব্যবহার করি, এই কানেকশন গুলো একটা সময় কম্পিউটার নেটওয়ার্কে ব্যবহার হতো। বাস টপোলজি, রিং টপোলজি যখন ছিল, নিশ্চয়ই টপোলজি গুলোর নাম শুনেছেন। বাস টপোলজি, রিং টপোলজি যখন ছিল তখন ইউটিপি কেবল ছিল না, তখন কোয়েক্সিয়াল কেবল দিয়ে কম্পিউটার নেটওয়ার্ক হতো। পরবর্তীতে এটা এই ডিশ অ্যান্টেনার কানেক্টিভিটি বা স্যাটেলাইট কানেক্টিভিটির ক্ষেত্রে ইউজ হয়। এখন আর কম্পিউটারের ক্ষেত্রে আমরা এটা ইউজ করি না। অল্প কিছুদিন আগেও আমরা সিসি ক্যামেরার কানেকশনে এই কোয়েক্সিয়াল কেবলটা ব্যবহার করতাম। এখন সেই টেকনোলজিটা আপডেট হয়ে গেছে। আপডেট হয়ে এই জায়গাটাতে হচ্ছে আইপি ক্যামেরা আসছে, ইউটিপি কেবল বেসড কানেক্টিভিটি আসছে। আমরা আগে ক্যামেরাগুলোকে কোয়েক্সিয়াল কেবল দিয়ে ডিভিআর এর সাথে কানেক্ট করতাম, আর এখন ক্যামেরাগুলোকে ইউটিপি কেবল দিয়ে সুইচের সাথে কানেক্ট করি, দেন সুইচ থেকে এনভিআর এ কানেক্ট করি। জাস্ট কোএক্সিয়াল কেবলের ব্যবহারটা কম্পিউটার নেটওয়ার্কের ক্ষেত্রে এখন আর নাই। তারপর আমরা ইউজ করি হচ্ছে অপটিক্যাল ফাইবার। যখন অপটিক্যাল ফাইবার ব্যবহার করি তখন আমরা সিঙ্গেল মোড অপটিক্যাল ফাইবার ব্যবহার করি, তারপরে হচ্ছে মাল্টি মোড অপটিক্যাল ফাইবার ব্যবহার করি। আর এই যে কপারের যে কেবলগুলোর কথা বললাম, এগুলো বিভিন্ন টাইপের আছে। প্রথমত দুই ভাগে আমরা এগুলোকে ভাগ করি, একটা হচ্ছে টুইস্টেড পেয়ার আর একটা হচ্ছে কোএক্সিয়াল কেবল। আবার যখন টুইস্টেড পেয়ার পড়বো তখন এরও অনেকগুলো টাইপ আছে, এগুলো আমরা ডিটেইলস যখন পড়বো তখন জানবো। তারপরে কানেকশন ডিভাইসগুলো যখন আমরা কানেক্ট করি তখন আমরা কোথাও কোথাও পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটি করি, কোথাও কোথাও শেয়ার্ড মিডিয়া ইউজ করি। মানে দুইটা ডিভাইসকে সরাসরি কানেক্ট করে দিয়ে মাঝে কোনো ডিভাইস থাকে না। একটা ইউটিপি কেবল দিয়ে দুইটা কম্পিউটারকে কানেক্ট করে দিলাম, দুইটা রাউটারকে কানেক্ট করে দিলাম, মাঝে আর কোনো ডিভাইস নাই, তখন আমরা এগুলোকে বলি পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটি। আবার একটা সুইচের সাথে পাঁচটা কম্পিউটারকে কানেক্ট করে দিলাম, শেয়ার্ড মিডিয়া। একটা সুইচের সাথে পাঁচটা রাউটারকে কানেক্ট করে দিলাম। তো এরকম ভাবে আমরা বিভিন্ন ভাবে পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটি করি, আবার শেয়ার্ড কানেক্টিভিটি করি। তারপরে আছে হচ্ছে আইডেন্টিফাই ইন্টারফেস এন্ড কেবল ইস্যু। আমরা যখন ডিভাইসগুলোকে কানেক্ট করি, ডাটা কমিউনিকেশন করি, তখন আমাদের ডাটাতে কলিশন হয়, এরর হয়, ডুপ্লেক্স মিসম্যাচ হয়, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স এর কিছু ব্যাপার থাকে। তারপরে স্পিডের ব্যাপার থাকে, কোথাও 10 Mbps স্পিড, কোথাও 1000 Mbps স্পিড, কোথাও 100 Mbps স্পিড, কোথাও ফুল ডুপ্লেক্স, কোথাও সিমপ্লেক্স, কোথাও হাফ ডুপ্লেক্স। এগুলো নিয়ে পড়াশোনা আছে। তারপরে বিভিন্ন ধরনের প্রোটোকল নিয়ে পড়াশোনা আছে। এখানে শুধু টিসিপি আর ইউডিপি দুইটা প্রোটোকলের কথা বলেছে, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল ইউডি, আর হচ্ছে ইউজার ডাটাগ্রাম প্রোটোকল। এই প্রোটোকল ছাড়াও আরো অনেক প্রোটোকল নিয়ে আমাদের পড়তে হবে। তারপরে আইপি অ্যাড্রেস নিয়ে পড়তে বলেছে 1.6 এ, কনফিগার অ্যান্ড ভেরিফাই IPv4 অ্যাড্রেসিং অ্যান্ড সাবনেটিং। দেখেন এই যে এখানে একটা টার্ম ইউজ করেছে, সাবনেটিং। এই সাবনেটিং টার্মটা হলো আইপি অ্যাড্রেসের বিভিন্ন ধরনের ক্যালকুলেশন। এখানে চার ধরনের ক্যালকুলেশন আমাদের করতে হবে: সাবনেটিং, সুপারনেটিং, ভিএলএসএন এবং সিআইডিআর। আলাদা আলাদা ভাবে এগুলো বলার দরকার হয় না, যখন সাবনেটিং বলা হবে তখন এই সবগুলোই এর মধ্যে চলে আসে। এই সাবনেটিং এর উপরে আমাদের যে একটু আগে বলেছিলাম যে আইপি অ্যাড্রেস নিয়ে আমাদের বেশ কয়েকদিন পড়াশোনা আছে। এই আইপি অ্যাড্রেস, সাবনেটিং, এগুলোর উপরেই আমাদের মোটামুটি তিনটা চারটা ক্লাস লাগবে। ডেসক্রাইব প্রাইভেট IPv4 অ্যাড্রেসিং। যখন আমরা প্রাইভেট IPv4 অ্যাড্রেস করব, সাথে সাথে আমাদের পাবলিক IPv4 অ্যাড্রেসও পড়তে হবে। প্রাইভেট আইপি, পাবলিক আইপি আছে, কিন্তু শুধুই প্রাইভেট আইপি, কিন্তু পাবলিকও পড়তে হবে। তারপরে 1.8 এবং 1.9 এই জায়গাতে আছে হচ্ছে IP ভার্সন 6 নিয়ে পড়াশোনা। নিশ্চয়ই আমরা সবাই জানি যে IP ভার্সন 4 এর সাথে প্যারালালি কয়েক বছর যাবত IP ভার্সন 6 এর ব্যবহার হওয়া শুরু হয়েছে। আমাদের দেশেও বেশ কয়েকটা প্রতিষ্ঠান IP ভার্সন 6 ব্যবহার করে। কাজে আমাদের এই অ্যাড্রেসটা সম্পর্কেও জানতে হবে। আমরা এখানে IP ভার্সন 6 এর অ্যাড্রেস গুলো আমরা কিভাবে লিখবো, এগুলোর প্রিফিক্স লেন্থ কিভাবে লিখতে হয়, তারপরে IP ভার্সন 6 এর বিভিন্ন ধরনের অ্যাড্রেস টাইপ। আমরা যেমন একটু আগে পড়লাম IP ভার্সন 4 এর ক্ষেত্রে প্রাইভেট আইপি এবং পাবলিক আইপি, IP ভার্সন 6 এর ক্ষেত্রে এরকম টাইপ আছে: গ্লোবাল অ্যাড্রেস, লিঙ্ক লোকাল অ্যাড্রেস, ইউনিক লোকাল অ্যাড্রেস। এরকম বেশ কয়েকটা টাইপের, তিনটা টাইপের আইপি আছে। 4 এর ক্ষেত্রে পাবলিক আর প্রাইভেট, আর এখানে হচ্ছে তিন ধরনের। তারপরে ইউনিকাস্ট সিগন্যাল, অ্যানিকাস্ট সিগন্যাল, মাল্টিকাস্ট সিগন্যাল, এই সিগন্যাল গুলো আমাদের পড়তে হবে। IP ভার্সন 4 এর ক্ষেত্রে যেমন আমরা বলি ইউনিকাস্ট সিগন্যাল, মাল্টিকাস্ট সিগন্যাল, ব্রডকাস্ট সিগন্যাল। আর IP ভার্সন 6 এর ক্ষেত্রে আমরা পড়বো ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, অ্যানিকাস্ট। এখানে ব্রডকাস্ট সিগন্যালটা নাই। তারপরে আছে হচ্ছে EUI 64 একটা ক্যালকুলেশন আছে। এই ক্যালকুলেশনটাতে আমরা
ম্যাক অ্যাড্রেস থেকে, আমাদের কম্পিউটারে ম্যাক অ্যাড্রেস থাকে, এই ম্যাক অ্যাড্রেস থেকে কি করে IP v6 এর অ্যাড্রেস জেনারেট করা যায় এর একটা ক্যালকুলেশন আমরা শিখবো পরীক্ষাতে। এখান থেকে প্রশ্ন থাকে। হ্যাঁ, বলেন কি বলতে চাচ্ছেন। হ্যাঁ, লোকাল আইপি আর হচ্ছে মানে প্রাইভেট আইপি আর হচ্ছে আমাদের পাবলিক পাবলিক আইপি যেটা আছে, হুম। আমরা যখন কাজ করি তখন দেখা যায় আমরা বেশিরভাগ কাজ কিন্তু আমাদের প্রাইভেট আইপি নিয়েই করতেছি। হুম। পাবলিক আইপি নিয়ে তো ওভাবে কাজ করা হয় না। আর একটা বিষয় হচ্ছে পাবলিক আইপি এবং প্রাইভেট আইপি, মানে এর মধ্যে আসলে ডিফারেন্সটা মানে খুঁজে পাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এটা আসলে কিভাবে মানে এইগুলো আমরা সব কিভাবে ক্লিয়ার হয়ে যাবে, কোনটা প্রাইভেট আইপি কোনটা পাবলিক আইপি দেখলেই চিনবেন। কোনটা কি কাজ, পাবলিক আইপি কি কাজ করবে, প্রাইভেট আইপি কি কাজ করবে, পাবলিক আইপির ক্ষমতা কোন পর্যন্ত, প্রাইভেট আইপির ক্ষমতা কোন পর্যন্ত, এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে এইখানে। আমরা এই জিনিসগুলো পড়বো, এই যে এই জায়গাতে আমরা 1.6 1.7, এইখানে আরো কিছু জায়গা আছে, মানে পাবলিক প্রাইভেটের কিভাবে ইন্টারফেস করতে হয়, একটা পাবলিক আইপি প্রাইভেট আইপি থেকে আমরা কিভাবে পাবলিক আইপির সাথে কানেক্ট হতে পারি, কি কি টেকনোলজি সেখানে আছে। ন্যাট একটা কনফিগারেশন আছে, নিশ্চয়ই শুনেছেন। এই ন্যাটের কি কি টাইপ আছে, পার্থক্য কি এগুলোর মধ্যে, এই সব জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে এই সিসিএন এ কোর্সে। ঠিক আছে, আইপি দেখলেই চিনতে পারবেন কোনটা পাবলিক কোনটা প্রাইভেট, এবং পাবলিকের সাথে প্রাইভেটের আইপির আমরা কিভাবে ইন্টার কানেক্টিভিটি করতে পারি। পাবলিক টু প্রাইভেট কানেক্টিভিটি, প্রাইভেট টু পাবলিক কানেক্টিভিটি, দুই ধরনের কানেক্টিভিটি আমাদের দরকার হয়। সেগুলো আমরা কিভাবে করতে পারি সেগুলো আমরা এখানে পড়বো, চ্যাপ্টার 4-এ সেটা নিয়ে পড়াশোনা আছে। এটা আমরা আর ভাই, পড়তেছি এই কোর্সটা ফার্স্ট। করার জন্য কি আমাদের কোনো বেসিক আর কিছু লাগবে? একটু আরেকবার বলবেন, কথাটা ভেঙে গেছে, আমি বুঝতে পারিনি। সিসিএনএ করার জন্য কি আমাদের নেটওয়ার্কিং এর উপর আর কোনো বেসিক কিছু জানতে হবে, না আমরা কি বেসিক থেকে শুরু করব? এখানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা পড়বো। ঠিক আছে, এই সিলেবাসে যা আছে একেবারে প্রিলিমিনারি লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। এখানে আপনার মানে সিলেবাসটা এমন ভাবে ডিজাইন করা, যারা কম্পিউটার সায়েন্সে পড়েছে তারা তো এটা করবেই, অনেকেই কম্পিউটার সায়েন্সে না পড়েও সিসিএন এ কোর্স করে, তাদের জন্যও যেন কোনো প্রবলেম না হয়, সিলেবাসটা সেভাবেই করা। কাজেই প্রিলিমিনারি লেভেল থেকে এখান থেকে আমাদের পড়াশোনা শুরু, এখান থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। এবং এরপরে আরো অ্যাডভান্স লেভেলের পড়াশোনা আছে, CCNP। এনপি লেভেলের আগে পর্যন্ত নলেজ আমরা এখান থেকে সব পেয়ে যাব। চ্যাপ্টার 1.6 7 8 9, এই জায়গাগুলোতে আমরা আইপি অ্যাড্রেস নিয়ে পড়াশোনা করবো, IP v4 এবং 6। তারপর হচ্ছে বিভিন্ন অপারেটিং সিস্টেমে আইপি অ্যাড্রেস কিভাবে ইউজ করতে হয়, এটা হলো 1.10 এটাতে আছে। এরপরে 1.11-এ আসে হচ্ছে ওয়্যারলেস নেটওয়ার্ক নিয়ে পড়াশোনা। ওয়্যারলেস নেটওয়ার্ক, নন ওভারল্যাপিং ওয়াইফাই চ্যানেল, আমরা যে ওয়াইফাই রাউটার গুলো ব্যবহার করি, এই ওয়াইফাই রাউটার গুলো যে ফ্রিকোয়েন্সিটা সেট করে, এই ফ্রিকোয়েন্সির বিভিন্ন ধরনের চ্যানেল আছে। সেই চ্যানেল গুলো একটা আরেকটার সাথে ওভারল্যাপ হয়, কোনো কোনো ক্ষেত্রে একটা আরেকটার সাথে ওভারল্যাপ হয় না। তো কে কার সাথে ওভারল্যাপ হয়, কে কার সাথে ওভারল্যাপ হয় না, এগুলো আমাদের জানতে হয় ভালো করে। যদি ভালো করে আমরা না জানি, তাহলে দেখা যায় পাশাপাশি ওয়াইফাই রাউটার গুলো যখন আমরা বসাই, তখন আমাদের নেটওয়ার্কের পারফরমেন্স একটু খারাপ হয়। ইউজার কমপ্লেন করে, মাঝে মাঝে ওয়াইফাই নেটওয়ার্ক ডিসকানেক্ট হয়ে যায়, আবার মাঝে মাঝে পায়। ঠিক আছে, এখন এটার সলিউশন কি? এটার সলিউশন হচ্ছে এই নন ওভারল্যাপিং ওয়াইফাই চ্যানেল, ওয়াইফাই রাউটার গুলো একটা থেকে আরেকটা কতটুকু ডিস্টেন্সে রাখা উচিত, এবং সেগুলো কনফিগার করার ক্ষেত্রে চ্যানেল গুলো কিভাবে মেনটেন করা উচিত, এগুলো আমরা এখানে জানবো। 1.11.A। তারপর হচ্ছে SSID। আমরা একটা ওয়াইফাই রাউটার যখন ব্যবহার করি, ওয়াইফাই রাউটারের ফ্রিকোয়েন্সির আমরা একটা নাম দিই, সেই নামটাকে বলি SSID। আবার এই নামটা, SSID-টা, আমার একটা ওয়াইফাই রাউটার আছে, তার SSID যাতে অন্য কেউ অ্যাক্সেস করতে না পারে, তার জন্য আমরা একটা পাসওয়ার্ড দিই। সেই পাসওয়ার্ডটা এনক্রিপ্ট করারও বেশ কিছু টেকনোলজি আছে, সেই এনক্রিপশন টেকনোলজিগুলো আমাদের এখানে পড়তে হবে। আমাদের ওয়াইফাই রাউটারের সাথে আমরা মোবাইল ফোন বা ল্যাপটপ এরকম ওয়াইফাই ডিভাইস থেকে যখন কানেক্ট হতে চাই, তখন একটা রাউটার একটা কম্পিউটারের সাথে বা রাউটার মোবাইল ফোনের সাথে রেডিও ফ্রিকোয়েন্সি দিয়ে কানেক্টেড হয়। সেখানে কি কি ধরনের ফ্রিকোয়েন্সি কাজ করে, এগুলো আমাদের এখানে পড়তে হবে 1.11-এ। তারপরে এখানে বেশ কিছু ভার্চুয়ালাইজেশন নিয়ে পড়াশোনা আছে আমাদের, সার্ভার ভার্চুয়ালাইজেশন, কন্টেইনার, ভিআরএফ 1.12-তে। 1.13 এখান থেকে হলো সুইচ নিয়ে পড়াশোনা। আমরা 1.12 পর্যন্ত বিভিন্ন নেটওয়ার্ক ডিভাইস, বিভিন্ন প্রোটোকল, বিভিন্ন টপোলজি, বিভিন্ন রুলস রেগুলেশন এগুলো পড়বো। আবার এখান থেকে শুরু হলো সুইচ নিয়ে পড়াশোনা। দেখেন এখানে বলেছে ডেসক্রাইব সুইচিং কনসেপ্ট, ম্যাক লার্নিং। আমরা একটা সুইচের সাথে 10টা কম্পিউটার কানেক্ট করে দিই, 20টা কম্পিউটার কানেক্ট করে দিই। এগুলো কানেক্ট করলে সুইচ অটোমেটিক্যালি এই কম্পিউটার গুলোর ম্যাক অ্যাড্রেস গুলো কালেক্ট করে,
কালেক্ট করে তার মেমোরিতে একটা টেবিল তৈরি করে, যে টেবিলকে বলা হয় হচ্ছে ম্যাক অ্যাড্রেস টেবিল। আমরা এখানে নামটা দেখতে পাচ্ছি ম্যাক অ্যাড্রেস টেবিল। এখন একটা সুইচের সাথে 10টা কম্পিউটার কানেক্ট করলাম, সুইচ এই কম্পিউটার গুলো ম্যাক। হ্যালো। হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই? কথা কথা শোনা যাচ্ছে? জি, কথা শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, একটু প্রবলেম হয়েছিল। আমার এদিকে ঝড় বৃষ্টি হচ্ছে, ওয়াইফাই ডিসকানেক্টেড হয়ে গেছে, ওয়াইফাই নাই। মোবাইলের সঙ্গে কানেক্ট করলাম, যদি কথা শুনতে প্রবলেম হয় তাহলে বলবেন। মোবাইল ডাটাতে তো আসলে পারফরমেন্স খুব একটা ভালো হয় না, কাজেই শুনতে প্রবলেম হলে বলবেন। আচ্ছা, তাহলে এখানে 1.13-তে আমরা জানবো হচ্ছে একটা সুইচের মধ্যে ম্যাক অ্যাড্রেস টেবিল কিভাবে তৈরি হবে, সুইচ ম্যাক অ্যাড্রেস গুলো কিভাবে জানবে। তারপরে সুইচে ফ্রেম সুইচিং, ফ্রেম ফ্লাডিং, এই টার্ম গুলো কি। এজিং একটা টার্ম আছে, এজিং। একটা সুইচ একটা সার্টেন টাইম পর পর ম্যাক অ্যাড্রেস টেবিলটাকে রিফ্রেশ করে। সেক্ষেত্রে যে ম্যাক অ্যাড্রেস গুলো আইডিয়াল, মানে যে কম্পিউটার গুলো আইডিয়াল, কারোর সাথে কোনো কমিউনিকেশন করতেছে না, নেটওয়ার্কে পার্টিসিপেট করতেছে না, চুপচাপ বসে আছে, এদের ম্যাক অ্যাড্রেসটাকে সে রিমুভ করে দেয় টেবিল থেকে। কারণ একটা ম্যাক অ্যাড্রেস টেবিলের মধ্যে হাজার হাজার ম্যাক অ্যাড্রেসের এন্ট্রি হয়। সুইচ সবসময় চেষ্টা করে ম্যাক অ্যাড্রেস টেবিলটাকে ছোট রাখতে। এই ছোট রাখতে গিয়ে সে আহ, একটা নির্দিষ্ট সময় পর ম্যাক টেবিলটাকে মুছে দেয়। কত সময় পর ম্যাক টেবিল থেকে এন্ট্রি মুছে দিবে সেই টাইমটাকে বলে এজিং। AGING। এজ মানে বয়স, সেই বয়স থেকে এই শব্দটা আসছে, এজিং। হ্যাঁ বলেন, একজন হ্যান্ড রেজ করেছেন, কিছু বলতে চাচ্ছিলেন? আচ্ছা, আমি আমার কোশ্চেনের আনসারটা পাইছি, কিন্তু এখন একটা কনফিউশন আছে। সেটা হচ্ছে যে আমাদের মোবাইল, আমরা যখন নেট ইন্টারনেট কানেক্ট করি ওয়াইফাই দিয়ে, হ্যাঁ তখন মোবাইলের মধ্যে যে ম্যাকটা আছে, হ্যাঁ। সেটা কি ওয়াইফাই বেদে কি ম্যাকটা কি চেঞ্জ হয়ে যায়? না, ওয়াইফাই পেলে ম্যাক তো চেঞ্জ হবে না, ম্যাক তো ফিক্সড। আপনার ডিভাইসের যে ম্যাক অ্যাড্রেস আছে, আপনার মোবাইল ফোনের বা আপনার ল্যাপটপের, এই ম্যাক অ্যাড্রেসটা আপনার রাউটারে গিয়ে একটা এন্ট্রি হয়। ঠিক আছে, ম্যাক অ্যাড্রেসটা রাউটারে গিয়ে একটা এন্ট্রি হয়, ওই এন্ট্রিটাই হচ্ছে ম্যাক অ্যাড্রেস টেবিল। কিন্তু আমরা যখন ম্যাক বাইন্ডিং করি দেখা গেছে যে, সাপোজ আইওএস থেকে যখন করি, অ্যান্ড্রয়েড এবং আইওএস দুটো তো আলাদা। আইওএস থেকে যখন আমরা করি, তখন যে ম্যাকটা আমরা বসাই ফায়ারওয়ালে, সাপোজ আমি একজনকে ইন্টারনেট অ্যাক্সেস দিব, ফায়ারওয়ালে যখন ওই ম্যাকটা বসাবো, তখন ওই ম্যাকটা যখন অন্য একটা মানে দেখা গেছে যে অন্য আরেকটা ওয়াইফাই এর মধ্যে গিয়ে যখন সে কানেক্ট করবে, তখন ওই ম্যাকটা আর কাজ করে না। সেটা তো অন্য জিনিস, সেটা তো বাইন্ডিং করতেছেন আপনি। বাইন্ডিং মানে কি, আপনি কন্ট্রোল করতেছেন। যখন আপনি কন্ট্রোল করবেন তখন তো আপনি যেভাবে কন্ট্রোল করবেন সেভাবে কাজ করবে। আর কন্ট্রোল যখন না করবেন তখন তো সে তার নিজের মতো কাজ করবে, তার ম্যাকটাই ওখানে গিয়ে টেবিলে এন্ট্রি হবে, সেটা সুইচে বা রাউটারে। কিন্তু যখন আপনি বাইন্ডিং করবেন তার মানে তো ইউ আর কন্ট্রোলিং। যখন কন্ট্রোল করবেন তখন আপনি যেভাবে কন্ট্রোল করবেন সেভাবে কাজ করবে। সেই ম্যাকটা কোন পর্যন্ত যাবে কোন পর্যন্ত যাবে না, এটা তো আপনি কন্ট্রোল করবেন। এবং কোন আইপি কোন ম্যাক পাবে এগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন। সেগুলো ওই বাইন্ডিং, পোর্ট ফরওয়ার্ডিং, বিভিন্ন টার্ম আছে, আস্তে আস্তে আমরা এগুলো জানবো। ঠিক আছে, কিন্তু যখন আপনি এগুলো ম্যানেজ করবেন না, আপনি জাস্ট বাজার থেকে একটা সুইচ কিনলেন, 10টা কম্পিউটার কিনলেন, 10 দোকান থেকে 10টা কম্পিউটার কিনলেন, কিনে জাস্ট হচ্ছে সুইচের সাথে 10টা কম্পিউটারকে কানেক্ট করে দিলেন, দেন সুইচ অটোমেটিক্যালি এই কম্পিউটারগুলোর ম্যাক অ্যাড্রেস কালেক্ট করবে। কালেক্ট করে তার মধ্যে একটা টেবিল তৈরি করবে, দিস টেবিল ইজ কল্ড ম্যাক অ্যাড্রেস টেবিল। এখন যদি আপনি চিন্তা করেন যে এই ম্যাক টেবিলের মধ্যে ওই 10টা কম্পিউটারের সব ম্যাক আসবে না, 8টা আসবে, বাকি 2টা আসবে না, তার মানে আপনি ম্যানেজ করতেছেন। যখন ম্যানেজ করবেন তখন আপনি যেভাবে বলবেন ডিভাইস সেভাবে কাজ করবে। এখানে যে কথাগুলো বলা হয়েছে এগুলো হচ্ছে অটোমেটিক্যালি যা হবে তাই। তারপরে যখন কন্ট্রোলিং, সেই কন্ট্রোলিং এর ব্যাপারগুলো বিভিন্ন জায়গায় আসবে, আমরা পড়বো জিনিসগুলো। এরপরে নেটওয়ার্ক অ্যাক্সেস, চ্যাপ্টার 2। দেখেন চ্যাপ্টার 1-এই কিন্তু অনেক পড়াশোনা, অনেক পড়াশোনা, লম্বা একটা চ্যাপ্টার, এখান থেকে 200 মার্কসের প্রশ্ন থাকবে পরীক্ষাতে। চ্যাপ্টার 2-তে নেটওয়ার্ক অ্যাক্সেস, এইখান থেকে মূলত হচ্ছে সুইচ নিয়ে পড়াশোনা শুরু, এই 1.13। এবং চ্যাপ্টার 2 এর একটা বড় পার্ট হচ্ছে এই সুইচ নিয়ে পড়াশোনা, বা সুইচ লেভেলের, যেটাকে বলে লেয়ার 2 লেভেল, ওই লেয়ারের পড়াশোনা। এখানে একটা সুইচে ভিল্যান কনফিগারেশন করতে বলেছে আমাদের। কনফিগার এন্ড ভেরিফাই ভিল্যান, নর্মাল রেঞ্জ ভিল্যান, এবং মাল্টিপল সুইচকে আমরা স্প্যান করব কিভাবে, এটা করতে বলেছে। তো সুইচে যখন আমরা ভিল্যান কনফিগার করবো, ভিল্যানের কনসেপ্টটা হচ্ছে ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক। একটা সুইচে আমরা যখন 10টা কম্পিউটার কানেক্ট করে দেবো, সবগুলো কম্পিউটার মিলে একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক হবে। এখন একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক হলে সব ডিভাইস সবাই সবাইকে অ্যাক্সেস করতে পারবে। কিন্তু অনেক সময় আমরা চাই যে একটা সুইচে 10টা কম্পিউটার থাকবে, কিন্তু এই 10টা কম্পিউটারকে আমরা 2টা গ্রুপ করব, যাতে এক গ্রুপ আরেক গ্রুপকে অ্যাক্সেস করতে না পারে। সেক্ষেত্রে আমরা ওই সুইচটা ফিজিক্যালি একটাই থাকবে, কিন্তু এটাকে ভার্চুয়ালি ভাগ করে দিতে পারি।
এই ভার্চুয়ালি ভাগ যখন করি তখন আমাদের এখানে যে কনফিগারেশনটা করতে হয় এটাকে বলে ভিল্যান কনফিগারেশন, ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক। এই ভিল্যান কনফিগারেশন করতে গেলে সুইচে কোনো কোনো ক্ষেত্রে কিছু ভিলান কনফিগার করা থাকে, আবার আমরা কিছু ভিলান কনফিগার করে নিই। সুইচে যে ভিলানগুলো কনফিগার করা থাকে এগুলোকে কোনো কোনোটাকে বলা হয় ডিফল্ট ভিলান, কোনো কোনোটাকে বলা হয় নেটিভ ভিলান। আবার আমরা আমাদের ইচ্ছা মতো যতগুলো দরকার ভিলান কনফিগার করে নিতে পারি। যখন ভিলান কনফিগার করব তখন সুইচে ভিলান কনফিগার করতে হয়, আবার এই ভিলানগুলোর জন্য সুইচ পোর্টে কনফিগারেশন করতে হয়। সুইচ পোর্টে আমরা যখন কনফিগারেশন করি তখন কোনো কোনো পোর্টকে আমরা অ্যাক্সেস পোর্ট কনফিগার করি, কোনো কোনো পোর্টকে ট্রাঙ্ক পোর্ট কনফিগার করি, কোনো কোনো সুইচ পোর্টে আমরা আবার একটা সিকিউরিটি এনশিওর করি যে 802.1Q, এটা হচ্ছে একটা এনক্যাপসুলেশন টেকনোলজি, যে টেকনোলজি আমরা সুইচের পোর্টগুলোতে ভিলানের ডাটাগুলোকে সিকিউর করি। সিকিউর করার জন্য এখানে একটা এনক্যাপসুলেশন কনফিগার করে দিই। কোনো কোনো ক্ষেত্রে কনফিগারেশন দিই না, তখন সিকিউরড হয় না। আবার কখনো সিকিউরিটি এনশিওর করার জন্য আমরা এই 802.1Q এনক্যাপসুলেশন করি। একটা সুইচে আমরা ভিলান কনফিগারেশন করে, যে বললাম যে দুইটা গ্রুপে ভাগ করে দিব, তার জন্য ভিলান কনফিগারেশন করে তাদেরকে সেপারেট করে দিলাম। করে দিলে কি হবে, একটা গ্রুপ আরেকটা গ্রুপের সাথে আর কোনো ধরনের কমিউনিকেশন করতে পারবে না। আবার কোনো কোনো ক্ষেত্রে তাদের মধ্যে একটা কানেক্টিভিটি এস্টাবলিশ করে দিতে হয়। ভিল্যানগুলোর মধ্যে যদি আমরা কানেক্টিভিটি এস্টাবলিশ করি তখন এই কনফিগারেশনটাকে বলা হয় ইন্টার ভিল্যান কানেক্টিভিটি। একটা ভিল্যানের সাথে অন্য একটা ভিল্যানের আবার কানেক্টিভিটিও করতে হয়, সুইচকে ভার্চুয়ালি আলাদা করতে হয়। আবার এই আলাদা ভার্চুয়াল সুইচগুলোকে ইন্টার ভিল্যান কানেক্টিভিটির মাধ্যমে কানেক্ট করতে হয়। দুইটা কাজই করতে হয়। 2.1 এবং 2.2-তে আমরা এই জিনিসগুলো শিখবো। তারপরে 2.3-তে আছে হচ্ছে ডিসকভারি প্রোটোকল। 2.3 লেয়ার 2 ডিসকভারি প্রোটোকল। আবার আছে লেয়ার 3 ডিসকভারি প্রোটোকল, যেটা হলো সিসকো ডিসকভারি প্রোটোকল, সিডিপি। আর এলএলডিপি, এলএলডিপিটা কাজ করে হচ্ছে লেয়ার 2-তে সুইচ লেভেলে। আর সিসকো ডিসকভারি প্রোটোকল সিডিপি এটা কাজ করে লেয়ার 3-তে রাউটার গুলোতে। এই প্রোটোকলের কাজ হচ্ছে একটা ডিভাইস থেকে অন্য আরেকটা ডিভাইসের ইনফরমেশন কালেক্ট করা। মানে হলো এরকম যে আপনার একটা রাউটার আছে ঢাকাতে, এই রাউটারের সাথে আরেকটা রাউটার কানেক্টেড আছে হচ্ছে নারায়ণগঞ্জে। এখন আপনাকে এই ঢাকা রাউটারে কনসোল দেওয়া হলো, এটাতে আপনি কনফিগারেশন কমান্ড দিতে পারবেন। আপনাকে বললো এই রাউটারের মডেল নাম্বার কত, কিন্তু এই রাউটারে আপনার কোনো অ্যাক্সেস নাই। তখন এই প্রোটোকলের মাধ্যমে এখান থেকে মডেল নাম্বারটা বের করা যায়। এই প্রোটোকল ইউজ করলে এখান থেকে একটা রিকোয়েস্ট ওর কাছে যাবে, গিয়ে কিছু ইনফরমেশন এখান থেকে নিয়ে আবার ব্যাক করবে। সিসকো ডিসকভারি প্রোটোকল, ডিসকভার করা মানে আবিষ্কার করা। এক জায়গায় বসে একটা ডিভাইসে বসে ওর সাথে সরাসরি কানেক্টেড ডিভাইসগুলোর কিছু ইনফরমেশন কালেক্ট করা যায় এই প্রোটোকলগুলোর মাধ্যমে। চ্যাপ্টার 2.3-তে আমরা এই জিনিসগুলো শিখবো যে এলএলডিপি প্রোটোকল দিয়ে কি কাজ হয় আর হচ্ছে সিডিপি প্রোটোকল দিয়ে কি কাজ করা হয়। চ্যাপ্টার 2.4 এবং 2.5 এই জায়গাগুলোতে আছে হচ্ছে রিডান্ডেন্সি এনশিওর করা, সুইচ টু সুইচ রিডান্ডেন্সি এনশিওর করা। এখানে আমাদের স্প্যানিং ট্রি প্রোটোকল কনফিগারেশন শিখতে হবে, ইথার চ্যানেল কনফিগারেশন শিখতে হবে। সুইচ টু সুইচ রিডান্ডেন্সি এনশিওর করা মানে হলো যে আমাদের একটা সুইচ আছে এরকম, এই সুইচের সাথে 10টা কম্পিউটার কানেক্টেড। এটা ধরেন একটা সুইচের একটা বিল্ডিং এর একটা ফ্লোরে দোতলায় এটা আছে, নিচতলাতে একই অফিসের আরেকটা ব্রাঞ্চ, দেন নিচতলাতে আরেকটা সুইচ। এখন এই সুইচ থেকে এই সুইচের একটা কানেক্টিভিটি থাকলো, এখান থেকে কানেকশনটা চলে গেল রাউটার হয়ে আইএসপি তে। এই সুইচের সব ইউজাররা এই কেবল দিয়ে রাউটারে হয়ে ইন্টারনেটে চলে যায়। এই কেবলটা যদি ডিসকানেক্টেড হয়ে যায় তাহলে এরা ইন্টারনেট থেকে ডিসকানেক্টেড। এটা যাতে না হয় আমরা একটা কেবলের উপর ডিপেন্ড না করে আর একটা কেবল এখানে কানেক্ট করে দিই। যখনই দুইটা সুইচের মধ্যে আরেকটা কেবল কানেক্ট করি উদ্দেশ্য হলো যাতে একটা কেবল কাটা গেলেও আমরা এই দিক দিয়ে আবার ইন্টারনেট পেতে পারি। এই যে দুইটা কেবল কানেক্ট করলাম, দুইটা কেবল কানেক্ট করলে এখানে একটা লুপ হওয়ার পসিবিলিটি থাকে। লুপ হওয়ার পসিবিলিটি মানে হলো যে এইখানকার একজন ইউজার, এখান থেকে একটা ইউজার সেই ইন্টারনেট অ্যাক্সেস করতে চায়, এই এটা এই দিক দিয়ে এখানে হয়ে ইন্টারনেটে চলে যাওয়ার কথা, কিন্তু আনফরচুনেটলি এদিকে না গিয়ে এটা এই সুইচ থেকে এই সুইচে গেলে এই সুইচ আবার এটাকে এই দিক দিয়ে এখানে পাঠিয়ে দেয়, ও আবার এটা এখানে পাঠায়, ও আবার এটা এখানে পাঠায়, তখন এখানে এটা ঘুরতে থাকে। এই যে ঘুরতে থাকা এই প্রবলেমটাকে বলা হচ্ছে লুপ প্রবলেম। এই লুপ প্রবলেম প্রিভেন্ট করার জন্য আমরা এখানে একটা প্রোটোকল ইউজ করি, যে প্রোটোকলটাকে বলা হয় স্প্যানিং ট্রি প্রোটোকল। এই স্প্যানিং ট্রি প্রোটোকলের বেশ কিছু প্যারামিটার আমাদের এখানে পড়তে হবে। এখানে আমাদের পড়তে হবে রুট পোর্ট কি, রুট ব্রিজ কি, পোর্টের স্ট্যাটাস গুলো কি কি হতে পারে। একটা মিনিট, আমার একটা ফোন। হ্যালো। হ্যাঁ বলেন।
আপনি ভুল নাম্বারে ফোন করেছেন ভাই। আচ্ছা দেখেন, এই 2.4 এবং 2.5-এ আমরা হচ্ছে লুপ প্রিভেনশন টেকনোলজি করব। এখানে লুপ আমাদের প্রয়োজনেই তৈরি করতে হবে, মানে একাধিক কানেক্টিভিটি করতে হবে, একাধিক কানেক্টিভিটি করলে আবার লুপ হবে, সেই লুপকে কিভাবে প্রিভেন্ট করবো সেটা আমরা এখানে করবো। এর জন্য আমাদের স্প্যানিং ট্রি প্রোটোকল, ইথার চ্যানেল, এই জিনিসগুলো করতে হবে। ইথার চ্যানেল হচ্ছে আবার একটা অ্যাডভান্স লেভেলের কনফিগারেশন, যেখানে লুপ প্রিভেন্ট হবে। আবার আরেকটা এক্সট্রা সুবিধাও আমরা পাবো, সেটা হচ্ছে যে ধরেন আপনার এরকম হলো যে এটা একটা সুইচ, এই সুইচের সাথে আমাদের আরেকটা সুইচ কানেক্টেড। এখন এই দুইটা সুইচেরই পোর্ট গুলোর স্ট্যাটাস হচ্ছে 1G, 1 গিগা স্পিডের পোর্ট। ঠিক আছে। এখন এই দুইটা সুইচের মধ্যে আমাদের 2G কানেক্টিভিটি দরকার, কিন্তু সুইচের কোনো 2G পোর্ট নাই। তখন আমরা এই সুইচ থেকে একটা কানেকশন এখানে দিলাম, তাহলে 1G হলো। আরো একটা কানেকশন এখানে দিলেই এই স্প্যানিং ট্রি প্রোটোকল কি করবে, এই দুইটা কানেকশনের মধ্যে একটা কানেকশনকে বন্ধ করে দিবে। কারণ এখানে লুপ হওয়ার পসিবিলিটি থাকে। এই লুপ যাতে না হয়, এসটিপি একটা পোর্ট বন্ধ করে দিবে। তখন আমরা এখানে ইথার চ্যানেল কনফিগারেশন করে পোর্টগুলোকে অ্যাক্টিভ রেখেই লুপ প্রিভেন্ট করতে পারি। ইথার চ্যানেল হচ্ছে সুইচের দুইটা তিনটা পোর্টকে মার্জ করে দিবে। এরকম দুইটা তিনটা পোর্ট হলো মার্জ হয়ে যাবে, মার্জ হয়ে গেলে এই দুইটা পোর্টের ব্যান্ডউইথটা যোগ হবে। এখন যেমন এখানে একটা পোর্টে 1G ব্যান্ডউইথ আছে, যখন আমরা দুইটা তিনটা পোর্টকে মার্জ করব, যতগুলো পোর্টকে মার্জ করব সবগুলোর পোর্ট এর ফিজিক্যাল পোর্টের ব্যান্ডউইথ এখানে অ্যাড হবে, একসাথে হবে। তিনটা পোর্ট হলে 3G কানেক্টিভিটি হবে, পাঁচটা পোর্ট হলে 5G কানেক্টিভিটি পাবে এই দুটার মধ্যে, ইথার চ্যানেল কনফিগার করলে। আর ইথার চ্যানেল কনফিগার না করলে পাঁচটা পোর্ট একটা পোর্টের কাজ করবে, মানে একটা ব্যান্ডউইথ পাবে, 1G ব্যান্ডউইথ পাবে। পাঁচটা পোর্ট এট এ টাইম কাজ করবে না, কারণ স্প্যানিং ট্রি প্রোটোকল পাঁচটা পোর্টের মধ্যে চারটা পোর্টকে বন্ধ করে দিবে। চারটা পোর্ট বন্ধ না হলে লুপ হবে। আর ইথার চ্যানেল চারটা পোর্টকে অ্যাক্টিভ রেখেই লুপ প্রিভেন্ট করতে পারবে। 2.4 এবং 2.5-এ আমরা এই জিনিসগুলো পড়বো। এগুলো এখন হয়তো শুনতে একটু বিদঘুটে মনে হতে পারে যে মানে অসংলগ্ন কথাবার্তা, কিন্তু যখন আমরা এগুলো কনফিগার করব তখন জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। যে আমরা চেক করে দেখবো যে একটা পোর্টে ব্যান্ডউইথ আছে 1G, পরে যখন আমরা ইথার চ্যানেল কনফিগার করব তখন দেখা যাবে যে ওই দুইটা তিনটা পোর্টের ব্যান্ডউইথ মার্জ হয়ে 2G 3G স্পিড দেখাচ্ছে। আমরা কমান্ড দিয়ে এগুলো চেক করে দেখবো। এরপরে 2.6, 7, 8, 9 এই জায়গাগুলোতে আছে হচ্ছে ওয়্যারলেস নেটওয়ার্ক নিয়ে পড়াশোনা। ওয়্যারলেস নেটওয়ার্কে এগুলো হচ্ছে সুইচ লেভেলের পড়াশোনা, অ্যাক্সেস পয়েন্ট নিয়ে পড়াশোনা আছে। দেখেন, ওয়্যারলেস আর্কিটেকচার, সিসকো ওয়্যারলেস আর্কিটেকচার অ্যান্ড এপি মোড, ওয়্যারলেস ল্যান ক্রিয়েট করা। আমরা ল্যান শব্দটার সাথে পরিচিত, লোকাল এরিয়া নেটওয়ার্ক। আমরা 10টা কম্পিউটারকে একটা সুইচের সাথে কানেক্ট করে দিলাম, বা তিন চারটা সুইচ ইউজ করে আমরা 100টা কম্পিউটারকে কানেক্ট করলাম, তখন আমরা এটাকে বলি লোকাল এরিয়া নেটওয়ার্ক। এখন এই লোকাল এরিয়া নেটওয়ার্ক এখনকার যুগে আমরা ওয়্যারলেস দিয়ে কনফিগার করি। যেমন আমরা বাসায় ওয়াইফাই রাউটারের সাথে 5টা মোবাইল ফোন কানেক্ট করলাম, একটা ল্যাপটপ কানেক্ট করলাম, একটা টিভি কানেক্ট করলাম। তাহলে এই যে একটা ওয়াইফাই রাউটারের সাথে 4-5টা ডিভাইস কানেক্টেড, এই 4-5টা ডিভাইস মিলে এখানে একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি হয়েছে। এই লোকাল এরিয়া নেটওয়ার্কটা কেবল দিয়ে তৈরি না, কাজে এটাকে বলা হয় ওয়্যারলেস ল্যান, ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। এই ক্ষেত্রে এপি, ডাব্লিউএলসি এগুলো কি জিনিস, কখন আমরা এগুলোতে অ্যাক্সেস মোড কনফিগার করব, কখন ট্রাঙ্ক মোড কনফিগার করব, এলএজি কি জিনিস, এগুলো আমাদের জানতে হবে। তারপরে নেটওয়ার্ক ডিভাইস গুলোকে ম্যানেজমেন্ট লেভেলে অ্যাক্সেস করতে হবে। ঠিক আছে। নেটওয়ার্ক ডিভাইস গুলোকে আমরা বিভিন্ন ধরনের অ্যাক্সেস করি, কোনো কোনো ক্ষেত্রে আমরা ইউজার লেভেলের অ্যাক্সেস করি, আবার কোনো কোনো ক্ষেত্রে ম্যানেজমেন্ট লেভেলের অ্যাক্সেস করি। ইউজার লেভেলের অ্যাক্সেস আর ম্যানেজমেন্ট লেভেলের অ্যাক্সেসটা হচ্ছে, যেমন হচ্ছে আমরা facebook.com-এ ঢুকে যাই, ফেসবুক অ্যাক্সেস করি। এই ফেসবুককে আমরা অ্যাক্সেস করি হচ্ছে ইউজার হিসেবে। আর ফেসবুক যে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটকে ম্যানেজ করার জন্য তাদের অনেক ইঞ্জিনিয়ার আছে, তারা হচ্ছে এইগুলোকে অ্যাক্সেস করে হলো ম্যানেজমেন্ট লেভেলের। একটা ওয়েবসাইট বা একটা সার্ভার, একটা রাউটার, যেমন আমি এখানে বসে ইয়াহু অ্যাক্সেস করি, ইয়াহু অ্যাক্সেস করার জন্য আমি হয়তো আমার বাসা থেকে ইয়াহু সার্ভার পর্যন্ত যেতে 10টা রাউটারের ভেতর দিয়ে ট্রাফিকটা যায়। এই 10টা রাউটার আমি ইউজার হিসেবে অ্যাক্সেস করি। আবার এই 10টা রাউটার যারা কনফিগার করে, কন্ট্রোল করে, তারা হচ্ছে এখানে ম্যানেজমেন্ট লেভেলের অ্যাক্সেস করে। তো এই ম্যানেজমেন্ট লেভেলের অ্যাক্সেস যারা করে, তারা কোন কোন টুল ইউজ করে ম্যানেজমেন্ট লেভেলের অ্যাক্সেস করে, কোনটার কি সুবিধা, কোনটা সিকিউর, কোনটা ইনসিকিউর, কিভাবে সিকিউরিটি এনশিওর হয়, কেন এই সিকিউরিটি এনশিওর করা যায় না, এই জিনিসগুলো আমরা এখানে করব। টেলনেট, এসএসএইচ, এইচটিটিপি, এইচটিটিপিএস, কনসোল, মানে কানেক্টিভিটি কিভাবে হতে পারে, ম্যানেজমেন্ট লেভেলের অ্যাক্সেস কিভাবে হতে পারে ডিভাইসগুলোতে। যখন একটা ডিভাইস, একটা রাউটার আমার কাছে আছে, আমি কনসোল কেবল দিয়ে এটাকে কানেক্ট করতে পারবো।
কিন্তু আমি আছি ঢাকাতে, রাউটার আছে বগুড়াতে, তখন আর এটাকে কনসোল দিয়ে কানেক্ট করা যাবে না। তখন আমি এটাকে এইচটিটিপি বা এইচটিটিপিএস প্রোটোকল দিয়ে কানেক্ট হতে পারবো, টেলনেট বা এসএসএইচ এগুলো দিয়ে কানেক্ট হতে পারবো। এই জিনিসগুলো 2.1 2.8-এ আছে যে আমরা ডিভাইসগুলোকে কিভাবে কানেক্ট করি। তারপর আছে হচ্ছে ওয়্যারলেস ল্যান তৈরি করা, ওয়্যারলেস ল্যান গ্রাফিক্স মোডে। এবং এই ল্যান যখন আমরা তৈরি করব তখন ক্লায়েন্টদের কানেক্টিভিটি, ওয়্যারলেস ল্যান ক্রিয়েট করা, ওয়্যারলেস ল্যানের সিকিউরিটি এনশিওর করা, কোয়ালিটি অফ কিউএস এনশিওর করা, এবং অ্যাডভান্স লেভেলের সেটিং গুলো আমাদের করতে হবে। 2.9, এখানে অনেক পড়াশোনার ক্ষেত্রে দেখেন কোথাও কোথাও বলেছে ডেসক্রাইব করতে, কোথাও কোথাও বলেছে কনফিগার করতে, কোথাও ইন্টারপ্রেট করতে, ঠিক আছে, কোথাও ডিফাইন করতে, এক এক জায়গায় এক এক রকম পড়াশোনা। এগুলো যেগুলো কনফিগার করতে বলেছে সেগুলো আমাদের সবই কনফিগারেশন লেভেলের কাজ শিখতে হবে, কমান্ড শিখতে হবে। আবার কোনো কোনো ক্ষেত্রে কনফিগার করতে বলে নাই তারপরে আমাদের কনফিগার করতে হবে, এরকম অনেক পড়াশোনা আছে যে কনফিগার করতে বলে নাই তারপরেও কনফিগার করতে হবে। দুইটা চ্যাপ্টার আমাদের পড়া হলো, আরো চারটা চ্যাপ্টার আছে। আইপি কানেক্টিভিটি চ্যাপ্টার 3, এই চ্যাপ্টারে অনেক মার্কস, 250 মার্কস এখান থেকে আসবে, কিন্তু সেই তুলনায় পড়াশোনা কম্পারেটিভলি কম। এর চাইতে বরং 1 এবং 2 চ্যাপ্টারে পড়া বেশি, কিন্তু এখানে পড়াশোনা কম। এরপরে চ্যাপ্টার 5 একটা আছে, অনেক পড়াশোনা, মার্কস কম। এখানে পড়াশোনা কম, মার্কস বেশি। আইপি কানেক্টিভিটি চ্যাপ্টার 2-তে আমরা হলো সুইচ নিয়ে পড়াশোনা দেখেছি যে কি কি পড়তে হবে। চ্যাপ্টার 3-তে আমরা দেখবো রাউটার লেভেলের কি কি পড়াশোনা এখানে আছে। এখানে দেখেন বলেছে ইন্টারপ্রেট দ্য কম্পোনেন্টস অফ এ রাউটিং টেবিল। আমরা একটু আগে জানলাম যে একটা সুইচের সাথে যখন আমরা অনেকগুলো কম্পিউটার কানেক্ট করে দিই তখন সুইচ কম্পিউটারগুলোর ম্যাক অ্যাড্রেস নিয়ে তার মেমোরিতে একটা টেবিল তৈরি করে, যাকে বলে ম্যাক অ্যাড্রেস টেবিল। এরকম ভাবে একটা রাউটারের সাথে যখন আমরা অনেকগুলো রাউটার কানেক্ট করে দিই, অনেকগুলো নেটওয়ার্ক কানেক্ট করে দিই, তখন রাউটার বিভিন্ন নেটওয়ার্ক, বিভিন্ন আইপি অ্যাড্রেস কালেক্ট করে তার মেমোরিতে একটা টেবিল তৈরি করে। এই টেবিলকে বলে রাউটিং টেবিল। সুইচ যে টেবিল তৈরি করে তাকে বলে ম্যাক অ্যাড্রেস টেবিল, আর রাউটার যে টেবিল তৈরি করে তাকে বলে রাউটিং টেবিল। তো এই রাউটিং টেবিলের মধ্যে কি কি ইনফরমেশন থাকে, কি কি কম্পোনেন্ট থাকে, এটা পড়তে বলেছে আমাদের এখানে। রাউটিং টেবিলের মধ্যে রাউটিং প্রোটোকল কোড থাকে, অনেকগুলো রাউটিং প্রোটোকল সম্পর্কে আমাদের আইডিয়া নিতে হবে। দুই একটা রাউটিং প্রোটোকলের নাম কেউ বলতে পারবেন? জানা আছে কারো দুই একটা রাউটিং প্রোটোকলের নাম? অনেকেই জানেন, কারো জানা থাকলে বলেন। বিজিপি, বিজিপি, বিজিপি একটা রাউটিং প্রোটোকল, ফাইন। ওএসপি। ওএসপিএফ একটা রাউটিং প্রোটোকল, ইআইজিআরপি একটা রাউটিং প্রোটোকল। এরকম অনেকগুলো রাউটিং নিয়ে আমাদের পড়াশোনা করতে হবে এখানে। এবার এই যে রাউটিং গুলো বললেন, বিজিপি, ওএসপিএ, পিআইজিআরপি, রিপ, স্ট্যাটিক, ডিফল্ট, এই প্রত্যেকটা রাউটিং প্রোটোকলের কোড আছে। এই কোড নাম্বার গুলো আমাদের জানতে হবে। যেমন বিজিপি রাউটিং প্রোটোকলের কোড হচ্ছে বি, ওএসপিএফ রাউটিং প্রোটোকলের কোড হচ্ছে ও, ইআইজিআরপি রাউটিং প্রোটোকলের কোড হচ্ছে ডি। ডি মানে ডি ফর ঢাকা, ডি। তো এরকম বিভিন্ন রাউটিং প্রোটোকলের কোড আছে, সেই কোড গুলো আমাদের মনে রাখতে হবে। সিসিএন এর পরীক্ষাতে যে অবজেক্টিভ প্রশ্নগুলো আসবে, সেই অবজেক্টিভ প্রশ্নে এরকম রাউটিং প্রোটোকল কোড থেকে প্রশ্ন আসবে। তারপরে প্রিফিক্স, আমরা যেটাকে বলি সিআইডি ভ্যালু। নেটওয়ার্ক মাস্ক, আমরা যে সাবনেট মাস্ক বলি যে 255.255.255.0 লিখি, সেগুলো। নেক্সট হপ কাকে বলে, নেক্সট হপ আইপি কাকে বলে। তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স একটা টার্ম, ম্যাট্রিক, গেটওয়ে অফ লাস্ট রিসোর্ট, এগুলো কনফিগার করে করে আমাদের শিখতে হবে কোনটাকে কি বলে, রাউটিং টেবিলের মধ্যে কোনটা কিভাবে দেখায়, যাতে আমরা অবজেক্টিভ প্রশ্নগুলো অ্যান্সার করতে পারি। তারপরে চ্যাপ্টার 3.2-তে বলেছে ডিটারমাইন হাউ এ রাউটার মেক্স ফরওয়ার্ডিং ডিসিশন বাই ডিফল্ট। মানে একটা রাউটার রানিং আছে, এই রাউটারের কাছে কোন একটা প্যাকেট আসলো, ডাটা আসলো, এখন এই রাউটার থেকে বের হয়ে যাওয়ার 3-4টা রাস্তা আছে। এরকম হলো একটা ছোট ছবি যদি আমরা আঁকি, এটা ধরেন একটা রাউটার, এই রাউটারের সাথে এই দিকে একটা ল্যান আছে, ধরেন একটা সুইচ দিয়ে 10টা ইউজার কানেক্টেড। আবার এই দিকে আরো একটা ল্যান আছে, আরো একটা সুইচ দিয়ে এই অফিসের কিছু সার্ভার কানেক্টেড, তাদের মেইল সার্ভার, তাদের ডাটাবেস সার্ভার, তাদের হয়তো এফটিপি সার্ভার, ডিএনএস সার্ভার, ডিসিপি সার্ভার, অনেকগুলো সার্ভার তারা এখানে রেখেছে। আবার এই রাউটারের সাথে তারা একটা আইএসপি কে কানেক্ট করেছে, আরো একটা আইএসপি তে কানেক্ট করেছে, দুইটা আইএসপি কানেক্ট করেছে, উদ্দেশ্য যে একটা আইএসপি ডাউন হলেও যাতে আরেকটা আইএসপি দিয়ে ইন্টারনেট পেতে পারে। এখন এই জায়গার একজন ইউজার, সে একটা ডাটা পাঠিয়ে দিল, এই জায়গা থেকে একজন ইউজার সে একটা ডাটা পাঠালো, এই ডাটাটা ইয়াহু.কমে যেতে চায়। এখন এই ডাটা যখন রাউটারে আসবে, রাউটারকে ডিসাইড করতে হবে যে ইয়াহু এইদিকে আছে নাকি এইদিকে আছে নাকি এইদিকে আছে, কোন দিকে ইয়াহু আছে এটা খুঁজে বার করতে হবে। এটা খুঁজে বার করে সে ওই দিকে ডাটাটাকে ফরওয়ার্ড করবে। এখন এই রাউটার ইয়াহু কোথায় আছে এটা খুঁজে বার করবে কিসের ভিত্তিতে, এটাই আমাদের পড়তে বলেছে 3.2-তে, যে বলেছে যে ডিটারমাইন হাউ এ রাউটার মেক্স ফরওয়ার্ডিং ডিসিশন বাই ডিফল্ট।
একটা রাউটারের কাছে কোনো একটা ডাটা আসলে এই ডাটাটাকে সে কোন দিকে ফরওয়ার্ড করবে, এই ডিসিশনটা সে কিভাবে নিবে। এর জন্য সে ওই ডাটাটা যে তার কাছে আসছে তার বডিতে কিছু অ্যাড্রেস আছে, আইপি অ্যাড্রেস, সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি। এই আইপি গুলোকে সে তার রাউটিং টেবিলের সাথে ম্যাচ করায়, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স চেক করে, রাউটিং প্রোটোকলের ম্যাট্রিক আছে, এইগুলো দেখে রাউটার কোনো না কোনো একটা দিকে এটা ফরওয়ার্ড করে। এখন আমাদেরকে এখানে ডেফিনেটলি বুঝতে হবে যে আসলে রাউটার কোন দিকে পাঠাবে। পরীক্ষাতে প্রশ্ন আসবে, এইখানে আইএসপি 1 আছে, আইএসপি 2 আছে, রাউটারের রাউটিং টেবিলে এই এই তথ্য আছে, এখন এখানে একটা মেসেজ আসছে, এই মেসেজটা কোন দিকে যাবে, আমাদেরকে প্রশ্ন করবে যেটা আইএসপি 1 এর দিকে যাবে, নাকি আইএসপি 2 এর দিকে যাবে, নাকি সার্ভারের দিকে যাবে। আমাদের বুঝতে হবে যে রাউটার কোন দিকে ডাটা পাঠায়, কিসের ভিত্তিতে পাঠায়, এগুলো বুঝতে হবে। ক্লিয়ার? 3.2-তে আমরা এটা পড়বো। এই ক্ষেত্রে কি রাউটারটা কি এপি করা থাকতে হবে মাস্ট? রাউটারটাতে অ্যাক্সেস পয়েন্ট করা থাকতে হবে? অ্যাক্সেস পয়েন্ট না, অ্যাক্সেস পয়েন্ট কেন থাকবে? রাউটার রাউটার থাকবে। রাউটার এক জিনিস, অ্যাক্সেস পয়েন্ট আরেক জিনিস। দুইটা দুই জিনিস। রাউটিং এর কাজ একটা একরকম, আর অ্যাক্সেস পয়েন্টের কাজ আরেক রকম। অ্যাক্সেস পয়েন্ট কাজ করে সুইচের মতো, আর রাউটার কাজ করে রাউটারের মতো। দুইটা দুই রকম কাজ। কাজে রাউটারকে আপনি অ্যাক্সেস পয়েন্ট হিসেবে ইউজ করতে পারেন, আর সেটা না করলে সে রাউটারের মতোই কাজ করবে। এরপরে 3.3, এখানে আছে হচ্ছে কনফিগার এন্ড ভেরিফাই। দেখেন কনফিগার করতে বলেছে, এখানে ডিটারমাইন করতে বলেছে। ডিটারমাইন মানে আপনাকে বুঝতে হবে, খুঁজে বার করতে হবে যে রাউটার কোন দিকে ডাটা ফরওয়ার্ড করবে, এটা আমাদেরকে বুঝতে হবে। কনফিগার এন্ড ভেরিফাই IP v4 অ্যান্ড IP v6 স্ট্যাটিক রাউটিং। দেখেন এখানে আমাদেরকে একটা রাউটিং কনফিগার করতে বলেছে, IP v4 এবং 6 বোথ ফরম্যাটে। এই রাউটিং কনফিগার করার ক্ষেত্রে আমাদের ডিফল্ট রাউট, নেটওয়ার্ক রাউট, হোস্ট রাউট, ফ্লোটিং স্ট্যাটিক, এগুলো কি কনফিগার করে করে এগুলো চেক করতে হবে। 3.3 এর ABCD তে আছে এগুলো। চ্যাপ্টার 3.3 গেল। এরপরে আসা হচ্ছে 3.4। 3.4 এবং 5 এই দুটা জায়গাতে দেখেন কি বলেছে, ওএসপিএফ রাউটিং প্রোটোকল পড়তে বলেছে 3.4-এ, এবং এটার একটা স্পেসিফিক ভার্সন আমাদের বলে দিয়েছে, সিঙ্গেল এরিয়া ওএসপিএফ ভার্সন 2। ওএসপিএফ সিঙ্গেল এরিয়া হয়, মাল্টি এরিয়া হয়। ওএসপিএফ এর ভার্সন 2 আছে, ভার্সন 3 আছে, 1 আছে, 1টা আর ইউজ হয় না। এখন ভার্সন 2 এবং ভার্সন 3 দুইটা ইউজ হয়। তো আমাদেরকে ভার্সন 2 পড়তে বলেছে, সিলেবাসে ভার্সন 2 আছে, কিন্তু আমাদের ভার্সন 3ও পড়তে হবে, আমরা পড়বো। অনেকগুলো রাউটিং প্রোটোকল আছে যেগুলো আমাদের সিলেবাসে নাই, তারপরে আমাদের পড়তে হবে, জানার জন্য পড়তে হবে। যখন আমরা 3.4-এ চ্যাপ্টার 3.4-এ ওএসপিএফ রাউটিং প্রোটোকল ভার্সন 2 পড়বো, তখন এইটার কিছু ইনফরমেশন আমাদের জানতে হবে। নেইবার অ্যাডজাসেন্সি কি জিনিস, পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটি কি জিনিস, ডিআরবিডিআর কি জিনিস, রাউটার আইডি কি জিনিস, এরিয়া আইডি কি জিনিস, ওয়াইল্ড কার্ড মাস্ক কি জিনিস, এরকম অনেক কিছু ইনফরমেশন এখানে আমাদের পড়ার আছে, কনফিগার করার আছে, টেস্ট করার আছে। 3.4-এ আমরা এটা পড়বো। তারপর 3.5-এ আমাদের বলেছে ডেসক্রাইব দ্য পারপাস, ফাংশনস অ্যান্ড কনসেপ্টস অফ ফার্স্ট হপ রিডান্ডেন্সি প্রোটোকল। রিডান্ডেন্সি প্রোটোকলের কাজ হচ্ছে যে আমরা আমাদের রাউটারে একাধিক আইএসপি থেকে ইন্টারনেট কানেক্টিভিটি নিব। দেন রাউটার এই দুইটা আইএসপির মধ্যে প্রাইমারি সেকেন্ডারি ডিফাইন করে দিবে। আমাদের নেটওয়ার্কের সব ট্রাফিক রাউটার ISP 1 বা প্রাইমারি গেটওয়ের দিকে পাঠাবে। প্রাইমারি গেটওয়ে যখন ডাউন হয়ে যাবে তখন অটোমেটিক্যালি সে সেকেন্ডারি গেটওয়ের দিকে পাঠিয়ে দিবে। 3.5-এ আমরা এই জিনিসটা শিখবো যে কি করে এই অটো রিডান্ডেন্সি জিনিসটা কনফিগার করে নেওয়া যায়। 3.5 চ্যাপ্টার 4, খুবই ছোট একটা চ্যাপ্টার, এখান থেকে পড়াশোনা কম, মার্কসও কম, 100 মার্কস থাকবে এখান থেকে। দেখেন নেট কনফিগার করতে বলেছে, এখানে কনফিগার এন্ড ভেরিফাই ইনসাইড সোর্স নেট ইউজিং স্ট্যাটিক এন্ড পুল। পুল এবং স্ট্যাটিক ইউজ করে আমাদেরকে নেট কনফিগার করতে বলেছে। চ্যাপ্টার 1-এ আমরা পড়েছিলাম যে আমাদের পাবলিক আইপি আছে, প্রাইভেট আইপি আছে। এই চ্যাপ্টার 4-এ এসে আমরা শিখবো যে পাবলিক আইপি আর প্রাইভেট আইপির মধ্যে কিভাবে ইন্টারফেস করতে হয়, কি কি ওয়ে আছে, কতগুলো ওয়ে আছে, সেই প্রত্যেকটা কনফিগারেশন আমাদের শিখতে হবে। তারপরে কনফিগার এন্ড ভেরিফাই এনটিপি অপারেটিং ইন এ ক্লায়েন্ট এন্ড সার্ভার মোড। এনটিপি নেটওয়ার্ক টাইম প্রোটোকল। এই প্রোটোকল দিয়ে আমাদের নেটওয়ার্ক ডিভাইসগুলো সবাই একটা টাইমে চলে। আমরা অনেকগুলো রাউটারকে কানেক্ট করব, সুইচ কানেক্ট করব, সার্ভার কানেক্ট করব, প্রত্যেকটা নেটওয়ার্ক ডিভাইসের টাইম আমাদের দেশের টাইমের সাথে, লোকাল টাইমের সাথে সিনক্রোনাইজ থাকতে হবে। যদি আমরা সিনক্রোনাইজ না করে দিই তাহলে প্রত্যেকটা ডিভাইস যার যার ডিফল্ট টাইম নিয়ে চলবে। ডিভাইসগুলো যদি ডিফল্ট টাইম সেটিং এ চলতে থাকে তাহলে সেখানে নানা রকম প্রবলেম হবে, এক এক ডিভাইস এক এক সময় এক এক টাইম দেখাবে, একটার সাথে আরেকটা টাইম মিলবে না। কোনো একটা ঘটনা ঘটলে একটা রাউটার বলবে দুপুর 12টায় হয়েছে, আর একটা রাউটার বলবে 3টায় হয়েছে, দুইটা টাইম সেটিং মিল নাই। তো আমরা এই চ্যাপ্টার 4.2-তে শিখবো
এই এনটিপির ব্যবহারটা, এনটিপি কি করে অপারেট করে আমাদের রাউটার গুলোকে সেম টাইম ডিস্ট্রিবিউট করা যাবে। সেক্ষেত্রে এনটিপি ক্লায়েন্ট হিসেবে কনফিগার করা শিখতে হবে, আবার এনটিপি সার্ভার হিসেবে কনফিগার করা শিখতে হবে। তারপরে 4.3-তে আছে এক্সপ্লেন দ্য রোল অফ ডিএইচসিপি অ্যান্ড ডিএনএস উইদিন এ নেটওয়ার্ক। এটা নিশ্চয়ই অনেকেই জানেন এই টার্মগুলো। ডিএইচসিপি সার্ভার দিয়ে আমাদের কম্পিউটার গুলোকে বা নেটওয়ার্ক ডিভাইস গুলোকে আমরা অটোমেটিক আইপি প্রোভাইড করি। আর ডিএনএস সার্ভারটা আমাদের ডোমেইন নেম থেকে আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস থেকে ডোমেইন নেম, এগুলো খুঁজে বার করে দেয়। ইয়াহু.কম, গুগল.কম এর আইপি কত, এটা খুঁজে বার করে দেয় হচ্ছে ডিএনএস সার্ভার। চ্যাপ্টার 4.4 এবং 4.5-এ আছে হচ্ছে নেটওয়ার্ক মনিটরিং প্রোটোকল। নেটওয়ার্ক মনিটরিং মানে হলো আপনার সারা দেশে 64 জেলায় রাউটার আছে, সব উপজেলায় রাউটার আছে। তাহলে সব উপজেলায় রাউটার যদি থাকে তাহলে কয়েক হাজার রাউটার, কয়েক শত রাউটার, নট হাজার। উপজেলায় হলে কয়েক শত হবে। আবার যদি সব ইউনিয়নে রাউটার থাকে তাহলে কয়েক হাজার রাউটার হয়ে যাবে। এই যে এতগুলো রাউটার, এই রাউটার গুলোকে আপনি কিভাবে মনিটর করবেন? আপনার 64টা রাউটার আছে, এখন হচ্ছে দিনাজপুর থেকে রংপুর রাউটারটা ডিসকানেক্টেড হয়ে গেল, এটা ঢাকায় বসে আপনি অটোমেটিক্যালি কি করে বুঝতে পারবেন? সেই টেকনোলজিগুলো আমরা 4.4 এবং 5-এ শিখবো। এখানে নেটওয়ার্ক মনিটর করার কিছু প্রোটোকল আছে, সেই প্রোটোকল গুলো নিয়ে আমরা পড়াশোনা করব, যাতে কোনো একটা রাউটার অফ হয়ে গেল, কোনো একটা কেবল কাটা গেল, এটা আমরা অটোমেটিক্যালি একটা সেন্ট্রাল পয়েন্টে বসে বুঝতে পারি, মনিটর করতে পারি। না হলে সারা দেশে নেটওয়ার্ক সাপোর্ট দেয়া যাবে না। সারা দেশে নেটওয়ার্ক সাপোর্ট যদি আমরা মানে বেটার সাপোর্ট এনশিওর করতে চাই, তাহলে আমাদেরকে এরকম মনিটরিং প্রোটোকল ব্যবহার করতে হবে, যাতে কোনো ডিভাইস ডিসেবল হয়ে গেলে, কেবল কাটা গেলে আমরা অটোমেটিক্যালি জানতে পারি। না হলে কি হবে, এই রংপুর আর দিনাজপুরের কানেক্টিভিটি ডাউন হয়ে গেছে, ওখান থেকে আমাদেরকে ফোন করে জানাবে, তারপর আমরা জানতে পারবো না। ফোন করে জানানোর আগে আমরা জানবো, কেবল কাটা যাওয়ার সাথে সাথে আমরা জানতে পারবো যে কেবলটা কাটা গেছে। 4.4 এবং 5 আমরা এটা শিখবো। চ্যাপ্টার 4-এ আমরা একটা জায়গাতে পড়লাম ডিএইচসিপি সার্ভার সম্পর্কে। আবার এইখানে এসে আমরা পড়বো ডিএইচসিপি ক্লায়েন্ট এন্ড রিলে কনফিগারেশন। ডিএইচসিপি ক্লায়েন্ট, একটা ডিভাইসকে আমরা বলবো ডিএইচসিপি ক্লায়েন্ট, আর একটা ডিভাইস হচ্ছে ডিএইচসিপি রিলে কনফিগার করবো। দেন হচ্ছে ক্লায়েন্ট রিলে সার্ভিসের মাধ্যমে কিভাবে ডিএইচসিপি সার্ভার থেকে আইপি পেতে পারে, এটা 4.6-এ আছে। এরপরে হচ্ছে থিওরিটিক্যাল পড়া, এটা এক্সপ্লেইন দ্য পারফ অফ বিহেভিয়ার ফরওয়ার্ড, মানে ফরওয়ার্ডিং পারফ অফ বিহেভিয়ার, পিএইচপি কি জিনিস, কোয়ালিটি অফ সার্ভিস কি জিনিস, মার্কিং, কিউইং, কনজেশন, এগুলো কি জিনিস, থিওরিটিক্যালি এগুলো আমাদের পড়তে হবে। তারপরে চ্যাপ্টার 4.8-এ আমরা পড়বো রিমোট ডিভাইসকে অ্যাক্সেস করার জন্য এসএসএইচ একটা কনফিগারেশন আছে, সিকিউর শেল। এটা টেলনেটের একটা সার্ভিস আছে, এসএসএইচ একটা সার্ভিস আছে, দুইটাই আমাদের পড়তে হবে। রিমোট ডিভাইস মানে আমি ঢাকাতে আছি, রাউটার চিটাগাঙে আছে, বগুড়াতে আছে। দেন ঢাকায় বসেই আমি বগুড়া চিটাগাং এর রাউটার কিভাবে অ্যাক্সেস করতে পারবো, 4.8-এ আমরা শিখব। 4.9-এ আছে এফটিপি সার্ভার এবং টিএফটিপি সার্ভারের ফাংশন। এফটিপি দিয়ে আমরা ফাইল ট্রান্সফার করি, এক জায়গা থেকে এক জায়গাতে ফাইল পাঠাই। আপনি যখন আমাকে ইমেল করেন, তখন এফটিপি প্রোটোকলের মাধ্যমে আপনার ইমেইলটা আমার কাছে চলে আসে। আপনি একটা অ্যাটাচ ফাইল পাঠাবেন, এফটিপি প্রোটোকলের মাধ্যমে আসে। আরেকটা প্রোটোকল আছে এফটিপির মতো, সেটাকে বলে ট্রিভিয়াল ফাইল ট্রান্সফার প্রোটোকল, টিএফটিপি। এই প্রোটোকল দিয়ে আমরা আমাদের রাউটার, আমাদের সুইচ, এগুলোর কনফিগারেশন, ফাইল, অপারেটিং সিস্টেম, এগুলো ব্যাকআপ নেই। সারা দেশে 64 জেলায় একটা করে রাউটার আছে। এই রাউটার গুলোতে কোন রাউটারে কি কনফিগার করা আছে এটা মুখস্থ রাখা সম্ভব না। এই কারণে সব রাউটারের কনফিগারেশন একটা সেন্ট্রাল জায়গায় ব্যাকআপ রাখতে হবে, যাতে রাউটারটা আগুন লেগে পুড়ে গেলেও আমাদের কনফিগারেশন নিয়ে কোনো ঝামেলায় পড়তে না হয়। নতুন একটা রাউটার সেম মডেলের যদি কিনে নিই, তাহলে কনফিগারেশনটা সরাসরি ওতে আপলোড করে দেওয়া যাবে, কনফিগারেশন করতে হবে না। এই কারণে অনেকগুলো নেটওয়ার্ক ডিভাইস থাকলে তাদের কনফিগারেশন অবশ্যই সেন্ট্রাল একটা জায়গাতে ব্যাকআপ রাখতে হবে। এই ব্যাকআপ রাখার জন্য আমরা যে প্রোটোকলটা করবো বা ইউজ করবো সেটা হচ্ছে টিএফটিপি। 4.9-এ আমরা এটা শিখবো। এরপরে চ্যাপ্টার 5 সিকিউরিটি ফান্ডামেন্টালস। এই চ্যাপ্টার থেকে 150 মার্কস, কিন্তু অনেক পড়াশোনা এখানে, এবং অনেক ইম্পর্টেন্ট পড়াশোনা, একটু কঠিন পড়াশোনা। অন্য সবগুলো চ্যাপ্টারের সাথে এই চ্যাপ্টারের পড়াশোনা একটু কঠিন। সিকিউরিটি নিয়ে যে কোনো পড়াশোনাটাই একটু কঠিন। এখানে 5.1 এবং 2-তে আছে হচ্ছে থিওরিটিক্যাল পড়াশোনা। ডিফাইন কি সিকিউরিটি কনসেপ্টস, মানে সিকিউরিটি জিনিসটা আসলে কি এটা আমাদের বুঝতে হবে। যে নেটওয়ার্কের থ্রেট কি, ভলনারেবিলিটি কি, এক্সপ্লয়েট কি, এগুলো আমরা কিভাবে মিটিগেট করতে পারি। ডেসক্রাইব দ্য সিকিউরিটি প্রোগ্রাম এলিমেন্ট। ইউজার অ্যাওয়ারনেস, নেটওয়ার্ক সিকিউর করার জন্য ইউজারদেরও সচেতন করতে হয়, ইউজারদের বোঝাতে হয় যে আপনি এটা করবেন, এটা করবেন না, আপনার এইটা লাগলে আমাকে বলবেন। এই টাইপের মানে ইউজারকে বোঝাতে হয়, কারণ
ইউজার যদি একটা কিছু ডাউনলোড করে, একটা কিছু ইনস্টল করলো তার কম্পিউটারে, সেই ডাউনলোড এবং ইনস্টলের মধ্যেই এমন কিছু আপনার নেটওয়ার্কে ঢুকে যেতে পারে যেটা আপনার নেটওয়ার্কের জন্য ক্ষতিকর। সে একটা সফটওয়্যার ডাউনলোড করলে সেই সফটওয়্যার ডাউনলোডের সাথে তার কম্পিউটারে একটা হ্যাকারের কন্ট্রোল চলে আসতে পারে। আপনার নেটওয়ার্কের একটা কম্পিউটার যদি হ্যাকারের কন্ট্রোলে চলে যায়, তাহলে ওই হ্যাকার ওই কম্পিউটারে বসে বসে আপনার নেটওয়ার্কে অনেক ঝামেলা পাকানোর চেষ্টা করতে পারে। তো ইউজারদেরকে সচেতন করতে হয়, বোঝাতে হয় যে আসলে এই কাজগুলো করবেন না, এই কাজগুলো করবেন। এটাও আমাদের পড়াশোনার পার্ট, সিকিউরিটির একটা পার্ট। ট্রেনিং অ্যারেঞ্জ করতে হয়, ইউজারদেরকে বোঝাতে হয়, ট্রেনিং করাতে হয়। ফিজিক্যাল অ্যাক্সেস কন্ট্রোল, নেটওয়ার্ক ডিভাইসগুলোকে কারা কারা ফিজিক্যাল অ্যাক্সেস পাবে, কে নেটওয়ার্ক ডিভাইস ধরতে পারবে, কে ধরতে পারবে না। টাচও করা যাবে না, সবাইকে আমরা নেটওয়ার্ক ডিভাইস সুইতেও দিব না। কারণ নেটওয়ার্ক ডিভাইস আনঅথরাইজড লোকজন টাচ করলেও প্রবলেম ক্রিয়েট করতে পারে। এই জন্য আমরা কি করি, একটা সার্ভার রুম তৈরি করি, সেখানে সব নেটওয়ার্ক ডিভাইস রাখি এবং তালা দিয়ে রাখি। সেখানে আননেসেসারি আনঅথরাইজড লোকজনকে আমরা যেতে দিই না। কারণ আনঅথরাইজড লোকজন একটা কেবল খুলে ফেললেও আপনার ফুল নেটওয়ার্ক ডাউন হয়ে যেতে পারে। তারপর আমরা একটা বড় অফিসে যখন নেটওয়ার্ক ডিজাইন করি, বিভিন্ন জায়গায় সুইচ র্যাক বসাই। সেই সুইচ র্যাক গুলোতে সবগুলো কম্পিউটারের কানেক্টিভিটি চলে আসে। দেন ওই র্যাকটাকেও আমরা লক অ্যান্ড কি করি, যাতে কেউ একটা কেবল খুলে ফেলতে না পারে। এই যে নেটওয়ার্ক ডিভাইস গুলোকে আমরা ফিজিক্যালি অ্যাক্সেস কন্ট্রোল করি, উদ্দেশ্য হচ্ছে নেটওয়ার্কটাকে সিকিউর রাখা। আবার আমাদের নেটওয়ার্ক ডিভাইসের লজিক্যাল কন্ট্রোল করতে হবে। সার্ভার রুমে যেমন তালা দিয়ে রাখতে হবে, ঠিক একইভাবে সার্ভারগুলোতে পাসওয়ার্ড এনশিওর করতে হবে। তালা দিয়ে রাখলে ফিজিক্যাল অ্যাক্সেস কন্ট্রোল হলো, আর পাসওয়ার্ড বা ফায়ারওয়ালের মাধ্যমে আমাদের এগুলো লজিক্যাল অ্যাক্সেস কন্ট্রোল করতে হবে। এই লজিক্যাল অ্যাক্সেস কন্ট্রোল করার জন্য প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটা ডিভাইসের পাসওয়ার্ড এনশিওর করতে হবে। এই পাসওয়ার্ড এনশিওর করে এই পাসওয়ার্ডটা আমরা আবার লোকাল পাসওয়ার্ড হিসেবে রাউটারের ভেতরে, ফায়ারওয়ালের ভেতরেই সেভ করে রাখবো। লোকাল পাসওয়ার্ড মানে পাসওয়ার্ড ডিভাইসের ভেতরে সেভ করা থাকবে। আবার আরেকটা ওয়ে হতে পারে, 5.8 আমরা পড়বো, যে পাসওয়ার্ড গুলো রাউটারের ভেতরে সেভ করা থাকার পাশাপাশি বাইরে একটা সার্ভারেও থাকবে। যেমন আপনার 64 জেলায় 64টা রাউটার আছে, এই রাউটার গুলোর পাসওয়ার্ড আপনি সেন্ট্রাল একটা সার্ভারে রেখে দিবেন, যাতে পাসওয়ার্ড গুলো সিকিউর থাকে, আনঅথরাইজড অ্যাক্সেস যাতে না হয়। রাউটারের ভেতরেও থাকবে, আবার হচ্ছে সার্ভারেও থাকবে। টু ফ্যাক্টর অথেন্টিকেশন যাকে বলে, টু ফ্যাক্টর অথেন্টিকেশন, দুই জায়গা থেকে ভেরিফাই হবে। এই যেখানে বলেছে যে মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন 5.4, এখানে মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন কি জিনিস, সার্টিফিকেট কি, যেমন এই যে এসএসএল সার্টিফিকেট আমরা ইউজ করি ওয়েব সার্ভারকে সিকিউর করার জন্য। বায়োমেট্রিক, আমরা মোবাইল ফোন বা এরকম কিছু নেটওয়ার্ক ডিভাইস, ল্যাপটপ, এদেরকে সিকিউরিটি দিই হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বা ফেস রিকগনিশন সিস্টেম দিয়ে আমরা সিকিউরিটি দিই। এগুলোর কথা বলেছে, বায়োমেট্রিক সার্টিফিকেট, এগুলো দিয়ে আমাদের ডিভাইসগুলোকে সিকিউর করতে হবে। চ্যাপ্টার 5.3-তে আমরা জানবো হচ্ছে ডিভাইসে পাসওয়ার্ড দিয়ে সেই পাসওয়ার্ড কি করে ডিভাইসের ভেতরেই সেভ করে রাখা যায়। আর চ্যাপ্টার 5.8-এ আমরা জানবো যে পাসওয়ার্ড গুলোকে ডিভাইসের বাইরে কিভাবে একটা সেন্ট্রাল জায়গাতে সেভ করে রাখা যায়। আর এখানে 5.4-এ আমরা বিভিন্ন পলিসি এলিমেন্ট পড়বো, পাসওয়ার্ড পলিসি। পাসওয়ার্ড পলিসির মধ্যে যেমন আছে হচ্ছে পাসওয়ার্ড ম্যানেজমেন্ট, পাসওয়ার্ড কমপ্লেক্সিটি। পাসওয়ার্ড কমপ্লেক্সিটি হচ্ছে যে আপনি যখন জিমেইলে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে চান, একটা ইউজার ক্রিয়েট করতে চান, তখন জিমেইল আপনাকে বলে যে মিনিমাম 6 ক্যারেক্টারের পাসওয়ার্ড দিতে হবে, আপার কেস লোয়ার কেস মিক্সড করতে হবে, সিম্বল দিতে হবে, তারপরে নাম্বার দিতে হবে। এরকম বিভিন্ন ভাবে পাসওয়ার্ডকে কমপ্লেক্স করতে বাধ্য করা হয়। আমরা রাউটারে এরকম কিছু করতে পারবো যে আপনার পাসওয়ার্ড মিনিমাম 8 ক্যারেক্টার হতে হবে, না হলে রাউটার পাসওয়ার্ড নিবে না। পাসওয়ার্ড অল্টারনেটিভ, পাসওয়ার্ড অল্টারনেটিভ মানে হচ্ছে একটা ডিভাইসের পাসওয়ার্ড আপনি চেঞ্জ করবেন, এক্ষেত্রে আপনি পূর্বে ইউজ করেছেন এরকম কোনো পাসওয়ার্ড আর ইউজ করতে পারবেন না। ডিভাইস তার পাসওয়ার্ড গুলো মনে রাখবে। যেমন জিমেইলের ক্ষেত্রে আমরা এটা ফেস করি যে জিমেইল, আপনি এ যাবৎকালে যত পাসওয়ার্ড আপনার জিমেইল অ্যাকাউন্টে ইউজ করেছেন তার সব জিমেইলের সার্ভারে সেভ করা আছে। অনেক পুরনো একটা পাসওয়ার্ড আপনি আবার এটাতে সেভ করতে চান, করতে পারবেন না। কারণ আপনাকে অল্টারনেট পাসওয়ার্ড ইউজ করতে বাধ্য করবে জিমেইল, কারণ ওর কাছে সব রেকর্ড আছে আপনি কি কি ইউজ করেছেন। 5.5 আছে হচ্ছে ভিপিএন কনফিগারেশন, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। মানে আপনার দুইটা লোকেশনে দুইটা অফিস আছে, ঢাকাতে একটা, চিটাগাং একটা। এখন এই দুইটা লোকেশনের অফিসের মধ্যে আপনি একটা সিকিউর কানেক্টিভিটি এস্টাবলিশ করতে চান। বেস্ট হলো ঢাকা থেকে চিটাগাং পর্যন্ত একটা অপটিক্যাল ফাইবার টেনে নিয়ে যাওয়া, কিন্তু প্র্যাকটিক্যালি এটা ভেরি ডিফিকাল্ট। এই কারণে আমরা সরাসরি এই ধরনের কানেক্টিভিটি না করে ভার্চুয়াল কানেক্টিভিটি করি, যাকে আমরা বলি ভিপিএন। সেখানে আমাদের সাইট টু সাইট ভিপিএন, আইপিসেক ভিপিএন কনফিগারেশন করতে বলেছে। আমরা এই পিসেক ভিপিএনটাই কনফিগার করি। কনফিগার করতে বলে নাই, ডেসক্রাইব করতে বলেছে, কিন্তু আমরা কনফিগারেশন সহ করি। 5.6-এ আছে হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট, এসিএল। এই অ্যাক্সেস কন্ট্রোল লিস্টে আমরা এনশিওর করবো যে আমাদের নেটওয়ার্ক থেকে
কারা কারা ফেসবুক অ্যাক্সেস করতে পারবে, কারা কারা পারবে না। অনেক অফিস তাদের অফিসের ভেতর থেকে ফেসবুকে অ্যাক্সেস করা, বিডি জবস অ্যাক্সেস করা, তারপর হচ্ছে স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটটা অ্যাক্সেস করা, এগুলো বন্ধ করে রাখে, বিভিন্ন ওয়েবসাইট বন্ধ করে রাখে, বিভিন্ন সার্ভিস বন্ধ করে রাখে। যেমন আপনাকে ইউটিউব থেকে ডাউনলোড করতে দিবে না, এরকম সার্ভিস, ডাউনলোড সার্ভিস বন্ধ। আমরা 5.6 এই জিনিসগুলো শিখবো যে কিভাবে বিভিন্ন ধরনের সার্ভিস বন্ধ করে দেওয়া যাবে অ্যাক্সেস কন্ট্রোল লিস্টের মাধ্যমে। 5.7 আছে হচ্ছে লেয়ার টু সিকিউরিটি ফিচার, কনফিগার এন্ড ভেরিফাই লেয়ার টু সিকিউরিটি ফিচার, মানে সুইচ লেভেলে কনফিগারেশন করতে বলেছে। ডিএইচসিপি স্নুপিং, ডাইনামিক এআরপি ইন্সপেকশন, সুইচ পোর্ট সিকিউরিটি, সুইচের পোর্টে সিকিউরিটি দিতে হবে। এই যে 5.7 আমরা এই জিনিসটা করবো, সুইচ পোর্টে সিকিউরিটি দিতে হবে। একটা সুইচ পোর্টে যখন আমরা সিকিউরিটি কনফিগার করব, তখন ওই সুইচ পোর্টে যে কোনো কম্পিউটার কানেক্ট করলেই কম্পিউটারটা ইন্টারনেট পাবে না, কম্পিউটার নেটওয়ার্কের সাথে কানেক্ট হবে না। কারণ হচ্ছে সুইচ পোর্টে সিকিউরিটি দেওয়া হলে তখন নির্দিষ্ট কিছু মানে অ্যাকচুয়ালি আমরা ওখানে সিকিউরিটি বলে দিব যে এই কম্পিউটারটাই কানেক্ট হতে পারবে, অন্য কোনো কম্পিউটার কানেক্ট হবে না। সেই জিনিসগুলো আমরা এখানে শিখবো যে একটা পোর্টে কয়টা কম্পিউটার কানেক্ট করা যাবে, তাদের ম্যাক ফিক্সড করে দিব। আপনি ধরেন আপনার বাসায় একটা ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করেন, একটা ল্যাপটপ ব্যবহার করেন, তাহলে আপনি দুইটাই যাতে কানেক্ট করতে পারেন সেই ব্যবস্থা থাকতে হবে। সেক্ষেত্রে আমরা ওই জিনিসগুলো ম্যানেজ করবো যে কোন কোন ডিভাইস অ্যাক্সেস দেওয়ার, সুইচ পোর্টে এগুলো বলে দেওয়া যাবে। 5.8 কি পড়বো আমরা জেনেছি আগে। 5.9 এবং 10 এখানে আবার আছে হচ্ছে ওয়্যারলেস নেটওয়ার্ক নিয়ে পড়াশোনা। যারা নিজের বাসার ওয়াইফাই রাউটার বা অফিসের ওয়াইফাই রাউটারটা কনফিগার করতে জানেন, তারা জানেন যে ওয়াইফাই রাউটার কনফিগারেশনে আসলে খুব বেশি কিছু কাজ নাই। ওয়াইফাই রাউটারটাকে একটা আইপি দিয়ে ইন্টারনেট কানেক্ট করতে হয়, কোনো কোনো ক্ষেত্রে আইপিও লাগে না, ডিএইচসিপি সার্ভার এনাবল করে দিলে অটোমেটিক্যালি সে আইপি কালেক্ট করে ইন্টারনেট কানেক্ট হয়ে যায়। ইন্টারনেট কানেক্ট করার পরে আমরা এই ওয়াইফাই রাউটারের ফ্রিকুয়েন্সির একটা নাম দিই যাকে বলি এসএসআইডি। এসএসআইডি কে সিকিউর করার জন্য আমরা ওর একটা পাসওয়ার্ড দিই। যারা পাসওয়ার্ড দিয়েছেন দেখেন এই টার্মগুলো তাদের কাছে পরিচিত, ডাব্লিউপিএ, ডাব্লিউপিএ 2, ডাব্লিউপিএ 3। ডাব্লিউপিএ 3টা হয়তো পরিচিত নাও হতে পারে, 2 পর্যন্ত পরিচিত হওয়ার কথা। আর এটা আসলে ডাব্লিউপিএ 2 পিএসকে, প্রি শেয়ার্ড কি। গ্রাফিক্স মোডে ওয়্যারলেস ল্যান ক্রিয়েট করতে বলেছে, জিইউআই মোডে দেখেন, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, এই মোডে ডাব্লিউপিএ 2 এবং পিএসকে এনশিওর করে। এই যে ডাব্লিউপিএ 2, ডাব্লিউপিএ 3 এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের প্রোটোকল। এই প্রোটোকল দিয়ে আমরা আমাদের ওয়াইফাই নেটওয়ার্ককে সিকিউর করি। আমাদের এখানে পড়তে হবে ডাব্লিউপিএ 2 মধ্যে পার্থক্য কি, এখানে কোন প্রোটোকল ইউজ হয়, এখানে কোন প্রোটোকল ইউজ হয় পাসওয়ার্ড এনক্রিপশন করার জন্য। এইগুলো আমরা 5.8-এ, 5.9-এ পড়বো। ওয়্যারলেস নেটওয়ার্ক ক্রিয়েট করা, সেগুলোর সিকিউরিটি দেয়া। তারপরে চ্যাপ্টার 6, লাস্ট চ্যাপ্টার, অটোমেশন অ্যান্ড প্রোগ্রামেবিলিটি। এই চ্যাপ্টারে আমরা পড়বো নেটওয়ার্ক অটোমেশন কি, এটার সুবিধা অসুবিধা কি, কিভাবে নেটওয়ার্ক অটোমেশন করা যেতে পারে। সিসিএনএ পরীক্ষাতে এখান থেকে কোনো মানে রাউটার কনফিগারেশন বা সার্ভার কনফিগারেশন বা কোনো প্রোগ্রামিং কোড লিখতে আসবে না, কিছু অবজেক্টিভ কোশ্চেন এখান থেকে আসবে। চ্যাপ্টার 6.1 এখানে দেখেন বলেছে হাউ অটোমেশন ইম্প্যাক্ট নেটওয়ার্ক ম্যানেজমেন্ট। আমরা যুগ যুগ ধরে লোকজন নেটওয়ার্ক ম্যানেজ করে আসতেছে, এখন এই নেটওয়ার্ক ম্যানেজমেন্টে অটোমেশনের টার্মটা নিয়ে আসছে, কাজে আমাদের এটা বলতে হবে, পড়তে হবে যে অটোমেশনের ইম্প্যাক্ট কি, সুবিধা কি অসুবিধা কি, এটা আমাদের পড়তে হবে। চ্যাপ্টার 6.1-এ পড়বো এটা। কম্পেয়ার ট্রেডিশনাল নেটওয়ার্কস উইথ কন্ট্রোলার বেসড নেটওয়ার্ক, মানে আমরা নেটওয়ার্ক ডিভাইস গুলো একটু আগে একদম চ্যাপ্টার 1-এই পড়েছিলাম, কন্ট্রোলার টার্মটা, প্রত্যেকটা নেটওয়ার্ক ডিভাইস নিজে নিজেকে ম্যানেজ করতে পারে। যদি নেটওয়ার্ক ডিভাইস গুলো নিজেই নিজেকে ম্যানেজ করে তখন এটাকে বলা হয় ট্রেডিশনাল নেটওয়ার্ক। আর যদি আমরা কন্ট্রোলার ডিভাইস ইউজ করি, কন্ট্রোলার বেসড নেটওয়ার্কিং ইউজ করি, তাহলে ডিভাইস গুলো, রাউটার, সুইচ, ফায়ারওয়াল, এরা কেউই নিজে আর নিজেকে কন্ট্রোল করতে পারবে না। তাদেরকে কন্ট্রোল করবে অন্য একটা সফটওয়্যার বা অন্য একটা হার্ডওয়্যার, যাকে আমরা বলবো কন্ট্রোলার। সেক্ষেত্রে এই মানে নিজেই নিজেকে কন্ট্রোল করা আর কন্ট্রোল বাই অ্যানাদার ডিভাইস, দুটার মধ্যে পার্থক্য কি 6.2-তে আমাদের করতে বলেছে। তারপরে কন্ট্রোলার বেসড অ্যান্ড সফটওয়্যার ডিফাইন্ড আর্কিটেকচার, কন্ট্রোলার বেসড সফটওয়্যার ডিফাইন্ড আর্কিটেকচার, ওভারলে, আন্ডারলে, ফেব্রিক, এগুলো কি জিনিস। কন্ট্রোল প্লেন, ডাটা প্লেন সেপারেট করার থিঙ্কিংটা কি। এপিআই কি জিনিস, নর্থ বাউন্ড এপিআই, সাউথ বাউন্ড এপিআই, এই টার্মগুলো আপনার ডাটাবেস থেকে আসছে। এই যে কন্ট্রোল প্লেন, ডাটা প্লেন সেপারেট করা, তারপরে এপিআই এর ব্যবহার, এগুলো ডাটাবেস থেকে চলে আসছে। যেহেতু এটা প্রোগ্রামেবিলিটি, কাজে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়েও কিছু পড়াশোনা আমাদের এখানে আছে। এক্সপ্লেইন দ্য এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিভাইসগুলোর নিজস্ব কিছু ইন্টেলিজেন্সি আছে,
কৃত্রিম বুদ্ধিমত্তা আছে। সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই এটা কি কি টাইপের আছে দেখেন, জেনারেটিভ এআই আছে একটা, প্রিডিক্টিভ এআই আছে একটা, মেশিন লার্নিং এন্ড নেটওয়ার্ক অপারেশন। নেটওয়ার্ক অপারেশনে এই এআই এর ভূমিকাটা কি এক্সপ্লেইন করতে বলেছে আমাদের, এআই কি সুবিধা আমাদের দিবে। ডেসক্রাইব ক্যারেক্টারিস্টিক্স অফ রেস্ট বেসড এপিআই, যেমন এখানে বললাম এপিআই, দুই ধরনের এপিআই আছে, একটা হচ্ছে সোয়াপ আর একটা হচ্ছে রেস্ট। এখানে আমাদের দুইটারই ক্যারেক্টারিস্টিক্স পড়তে হবে, যদিও শুধুই রেস্ট বলেছে কিন্তু আমাদের সোয়াপটা সহ পড়তে হবে। রিকগনাইজ দ্য ক্যাপাবিলিটিস অফ কনফিগারেশন ম্যানেজমেন্ট মেকানিজম সাচ এজ অ্যানসিবল, টেরাফর্ম, এগুলো কি জিনিস, অ্যানসিবল টেরাফর্ম এগুলো কি, এগুলোর মেকানিজম আমাদের পড়তে হবে। তারপরে জেসন এনকোডেড ডাটা, জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশনে প্রোগ্রামিং কোড গুলো কিভাবে লিখতে হয় জানতে হবে। পরীক্ষায় কোড লিখতে হবে না, বাট অবজেক্টিভ আসবে, কোনটা কারেক্ট কোনটা ভুল, ফরম্যাট গুলো ঠিক আছে কিনা, এইরকম প্রশ্ন পরীক্ষাতে অবজেক্টিভে আসবে। সেগুলো যাতে আমরা কারেক্ট অ্যান্সারটা টাচ করতে পারি, সেই ক্যাপাবিলিটি আমাদের থাকতে হবে। আমরা এই চ্যাপ্টারটাতে আরেকটু ইয়াতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটাতে আসবো। আমরা ওইখান থেকে এই যে এই পিডিএফ ফাইলটাতে দেখলাম হচ্ছে আমাদের কি কি পড়তে হবে। টোটাল সিসিএন এর সিলেবাসটা চ্যাপ্টার 6 পর্যন্ত আছে এখানে, এক থেকে এই সবগুলো চ্যাপ্টার আমাদের ভালো করে পড়তে হবে। এই পিডিএফ ফাইল আমি আপনাদের দিয়ে দিব, স্যার ক্লাসটাও রেকর্ড আছে, এই রেকর্ডটাও দিয়ে দিব, গুগল ড্রাইভে সব তথ্য পাবেন। আচ্ছা, এরপরে দেখেন আরো কিছু জিনিস পড়বো। এই প্রেজেন্টেশনটা আমাদের আজকের পড়াশোনার লাস্ট। আমাদের সিলেবাস থেকে, রানিং সিলেবাস থেকে রিমুভ করে দেয়া হয়েছে, বাট আগের সিলেবাসে ছিল এরকম কিছু টপিকস এখানে আছে যেগুলো সিসিএন এর সিলেবাসে না থাকলেও আমাদের পড়তে হবে। এটা পড়ার কারণ হচ্ছে যে আমরা যে চাকরির পরীক্ষাগুলো দিব, সেই চাকরির পরীক্ষাগুলোতে এখান থেকে প্রশ্ন আসে। আগের সিলেবাসে এই টপিকস গুলো ছিল, এই যে ওএসআই মডেল ছিল, ভিটিপি ছিল, এই রাউটিং প্রোটোকল গুলো নিয়ে পড়াশোনা ছিল, এআইজিআরপি, রিপ ভার্সন 2, ওএসপিএফ ভার্সন 3, এগুলো ছিল। এগুলোর পাশাপাশি আরো একটা রাউটিং প্রোটোকল আছে বিজিপি, আমাদের সিলেবাসে কিন্তু নাই, বাট আমাদের এগুলো পড়তে হবে। ইআইজিআরপি আইপি ভার্সন 6 দিয়ে কনফিগার করা, রিপ, ওএসপিএফ, এগুলো সবই IPv4 এবং 6 দুই ফরম্যাটে কনফিগারেশন শিখতে হবে। তারপরে এখানে জিআরই, বিজিপি, এই যে বিজিপি রাউটিং আমাদের আগের সিলেবাসে ছিল, এখনকার সিলেবাসে নাই, আমরা এই বিজিপি রাউটিংটাও করবো। জিআরই টানেল কনফিগারেশন করা শিখবো, ওয়ান অ্যাক্সেস, এগুলো নিয়ে আমাদের পড়াশোনা আছে, সিলেবাসে নাই, তারপর আমাদের পড়তে হবে। এই কারণে আমাদের কয়েকটা ক্লাস বেশি লাগে, মোটামুটি 4, 5, 6টা ক্লাস বেশি লাগবে এগুলো করার জন্য, না হলে 20টা ক্লাসে সিসিএন এর কোর্স কমপ্লিট করে দেওয়া যায়, বা আরো কমেও সম্ভব। কিন্তু পড়াশোনা অনেক, ওই ফুল সিলেবাসটা কমপ্লিট করতে গেলে আসলে আহ 2 ঘন্টা করে ক্লাস হলে অ্যারাউন্ড 25 ক্লাস আমাদের লাগবে। আমাদের ক্লাসগুলো হবে সপ্তাহে 2 দিন, সোমবার এবং বৃহস্পতিবার 9টা থেকে অনলাইনে 2 ঘন্টা ক্লাস হবে, 9টা থেকে 11টা পর্যন্ত। কোনোদিন 10 মিনিট বেশি, কোনোদিন 10 মিনিট কম, এরকম লাগবে আর কি। এইভাবে প্রস্তুতি নিয়ে অ্যাডমিশন নিতে হবে আমাদের। এবার বলেন, আজকে যা যা ডিসকাস করলাম এগুলোর উপরে ওভারঅল কার কার কি প্রশ্ন আছে। সিএসএল এর ইমরান ভাই আছেন, কিছু বলবেন ইমরান ভাই? ভাই আমাদের কি ক্লাস নোট দেওয়া হবে? ক্লাস নোট বলতে আমি পাওয়ার প্রেজেন্টেশন গুলো দিব, ক্লাসের রেকর্ড দিব, এবং প্রতিদিন যা যা প্র্যাকটিস করব, ল্যাব প্র্যাকটিস করব, সেই ফাইলগুলো দিয়ে দিব। সেগুলো দেখে দেখে আপনাদের প্র্যাকটিস করতে হবে। সব কন্টেন্ট প্রতিদিনের ক্লাস শেষে 10-15 মিনিট পরে গুগল ড্রাইভে আপলোড করে দিব আমি। ক্লাস শেষে 10-15 মিনিটের মধ্যেই অনলাইনে এগুলো পেয়ে যাবেন। আজকেরটা পাবেন না, কারণ আজকেরটা পাবেন আগামী দিন, কারণ হচ্ছে গুগল ড্রাইভের লিঙ্কটিকে এখনো করা হয় নাই। ক্লাস শুরু হলেই গুগল ড্রাইভের লিঙ্ক শুরু হয়ে যাবে, মানে লিঙ্ক করে আপনাদেরকে অ্যাক্সেস দিয়ে দিবে। সেখানে প্রতিদিনের ক্লাস শেষে এই 10-15 মিনিটের মধ্যে এগুলো পেয়ে যাবেন। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, আর আমি ওয়ার্ডের ফাইল, এগুলো যদি না ইমরান ভাই কিছু বলতে চাইলে বলেন। বলতেছিলাম যে আমি একটু কোর্স ফিটাও বলে দিই, কোর্স শিডিউলটা আরেকবার বলে দিই। কোর্স আমাদের হচ্ছে সোম আর বৃহস্পতি রাত 9টা থেকে 11টা পর্যন্ত হবে। আর কোর্স ফি হচ্ছে 6,000 টাকা। নর্মালি এটা আরো বেশি থাকে, কিন্তু আমাদের অফারের কারণে এটা 6,000 টাকা আছে। আর পুরো কোর্সটাই আপনার, আমরা স্যার যেটা বললেন যে প্রতিদিন যে ক্লাস শেষ হবে, স্যার তারপর দেখা যাবে যে ক্লাস শেষে রেকর্ডিংটা দিয়ে দিবে। আরো আপনারা আরো একটা ফ্যাসিলিটি পাবেন, যে সেটা হচ্ছে রিপিট ফ্যাসিলিটি পাবেন। যদি আপনারা কেউ কোনো কারণে, ভ্যালিড কারণে মিস করেন আর কি, কিন্তু ইচ্ছাকৃত মিস করলে আর রিপিট ফ্যাসিলিটিটা পাবেন না। কিন্তু কেউ যদি অসুস্থ থাকেন বা অন্য কোনো সমস্যা বা চাকরি বা পড়াশোনা এইসব কারণে যদি আপনাদের কোর্সটা কন্টিনিউ না করতে পারেন, সেক্ষেত্রে আপনারা 1 বছরের রিপিট ফ্যাসিলিটি পাবেন। আর এই কোর্সটার কোর্স ফি হচ্ছে 6,000 টাকা। আর ডকুমেন্টেশন আর রেকর্ডিং বা অন্যান্য যা যা আছে সব আমরা একটা প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবো যারা অ্যাডমিশন নেবেন। ইভেন যে কোনো প্রবলেম স্যারকে যদি আপনারা গ্রুপে নক করেন,
স্যার ব্যস্ত মানুষ, কিন্তু ফ্রি যখন হবেন ইনশাল্লাহ উনি রিপ্লাই দিয়ে দিবেন। তো আপনাদের অনেক সময় ছোটখাটো অনেক সমস্যা হয়, সেটা রিপ্লাই দিয়ে দিবেন। প্লাস হচ্ছে আমাদের ল্যাব সাপোর্টেও লোক আছে, আপনাদের ল্যাবের যদি কোনো প্রবলেম হয় সেগুলোও স্যার আসলে দেখাই দিবেন। আর স্যার আপনি ওই যে ফিজিক্যাল যে ল্যাবের ক্লাসের কথা ওটা একটু বলে দিয়েন। হ্যাঁ, আমাদের ক্লাসগুলো তো অনলাইনে হবে সপ্তাহে 2 দিন, শিডিউলটা সোমবার বৃহস্পতিবার 9টা থেকে। আর এর বাইরেও আমাদের হচ্ছে ফিজিক্যাল ল্যাব ক্লাস হবে। এই ফিজিক্যাল ল্যাব ক্লাসগুলো সিএসএল লালমাটিয়া অফিসে হবে। সেগুলো বিভিন্ন শিডিউলে হবে। শুক্রবার সকালে, দুপুরে, বিকেলে, মানে সন্ধ্যায়। শনিবারেও একই রকম, সকালে দুপুরে, সকালে বলতে 9টা 10টার মধ্যে ক্লাস হয়, আর দুপুরে 3টা থেকে হয়, সন্ধ্যায় 5টা 6টা থেকে ক্লাস হয়। আবার ওয়ার্কিং ডেতেও আছে 6টা থেকে 8টা পর্যন্ত। মানে বিভিন্ন শিডিউলে আমাদের অনেকগুলো ল্যাব ক্লাস হবে। আমি কখন কোন দিন ল্যাব ক্লাস হয় আগে থেকে আপনাদের কয়েকদিন আগে থেকেই নোটিস করবো কোন দিন ল্যাব ক্লাস হবে। আপনাদের অন্তত 3টা 4টা ল্যাব ক্লাস করতে হবে। ঠিক আছে? আমি অনেকগুলো ল্যাব ক্লাসের শিডিউল দিব, এই জন্য যে একদিনে সবাই এসে ক্লাস করবেন এটা আসলে পসিবল হবে না, কারণ এক একজন এক এক দিন ফ্রি, সবারই নিজস্ব কিছু কাজ থাকবে। কাজেই অনেকগুলো শিডিউল দেবো, যার যখন সুবিধা হবে লালমাটি অফিসে এসে ল্যাব ক্লাস করবেন। কিন্তু সবারই অন্তত যারা দেশে থেকে জয়েন করবেন, সেটা ঢাকার বাইরে হলেও তাদেরকে ওই দিনগুলোতে এসে ক্লাস করতে হবে। এই ধরনের একটা মেন্টাল প্রিপারেশন থাকতে হবে। কারণ হচ্ছে ক্লাস অনলাইনে হবে এটা ঠিক, কিন্তু যতদিন পর্যন্ত আপনি, যতক্ষণ পর্যন্ত একটা রাউটার একটা সুইচ নিজে হাতে নিয়ে কনফিগার না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার কনসেপ্ট আসলে ফুল ক্লিয়ার হবে না। এই কারণে অনলাইন ক্লাস হলেও আমরা অফলাইন এই ল্যাব ক্লাসগুলোর ব্যবস্থা রাখি। এবং অনেকেই আসে, যাদের শেখার ইচ্ছা আছে, জানার ইচ্ছা আছে, তারা ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকেও শুক্রবার শনিবারে এসে ল্যাব ক্লাসগুলো করে। তো আমরা এরকম শিডিউল দিব, আপনারা এসে ল্যাব ক্লাসগুলো করবেন। আচ্ছা, অনলি ফ্রাইডে থেকে আসা যাবে? মানে স্যাটারডে তো আসা পসিবল না, ফ্রাইডে থেকে আসা আমি যাবে তো কি? বললাম যে আপনার শুক্র, শনি, রবি, মঙ্গল, এরকম 4টা দিনে আমি শিডিউল দিব, যার যখন সুবিধা হবে এসে করবেন। আপনার ফ্রাইডেতে সুবিধা, আপনি ফ্রাইডেতে আসবেন, কোনো অসুবিধা নাই। আরেকজনের সোমবারে সুবিধা, মঙ্গলবার সুবিধা, সে মঙ্গলবারে আসবে, কোনো অসুবিধা নাই। যার যেদিন সুবিধা। আইটি ফিল্ডে আমাদের কারোরই কোনো নির্দিষ্ট হলিডে নাই, এক একজনের হলিডে এক এক দিন হয়। কারো শুক্র শনি অফিস, হয়তো রবি সোম ছুটি এরকমও আছে। তাহলে তার জন্য আমাকে ওই রবিবারে ক্লাসের ব্যবস্থা রাখতে হয়, এই জন্য সব ব্যবস্থা আছে। এখন জাস্ট আপনাকে কষ্ট করে লালমাটি অফিসে এসে ক্লাসটা করতে হবে। ঠিক আছে? দাদা, আমার একটা কোয়েশ্চেন ছিল। হুম। আচ্ছা, আমি হচ্ছে মানে চাচ্ছিলাম যে কোনো বই রেফারেন্স করবেন কিনা, লাইক হ্যাঁ, কোনো বই বই কি আমরা আমরা সফট কিনে কপি এখান দিব। থেকে পড়বো? সফট কপি দিয়ে দিব গুগল ড্রাইভে, ক্লাস শুরু হলে ডে 1-এই আপনি সফট কপি পেয়ে যাবেন 2টা বই। আর এই বইগুলো যদি আপনি কিনতে চান তাহলে হচ্ছে নীলক্ষেতে পাবেন ফটোকপি বই। খুব ভালো প্রিন্ট কোয়ালিটি হয় না। নীলক্ষেতে কিনতে পাওয়া যায় মনে হয় 250 টাকা মতো দাম। এক একটা বই, 2টা বই লাগে আমাদের, আমি 2টা বইয়েরই সফট কপি দিয়ে দিব। ওকে, থ্যাংক ইউ। আর প্রতিদিনের ক্লাসের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন গুলো প্রতিদিন ক্লাস শেষেই পেয়ে যাবেন। চাইলে আমি আগেও দিয়ে দিতে পারি, যে আগামী দিন যা পড়বো এটা আজকে দিয়ে দিলাম, পরে রাখেন, আগামী দিন আমরা এটার উপর ডিসকাস করবো। আর ক্লাস কখন থেকে স্টার্ট হবে আমাদের? মোস্ট প্রবাবলি আগামী সপ্তাহ থেকেই। আগামী সপ্তাহ থেকে, হ্যাঁ। নেক্সট বৃহস্পতিবার 31 তারিখে। হ্যাঁ, বৃহস্পতিবার থেকে শুরু হয়ে যাবে। ওকে। বাই দিস টাইম আপনারা অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট করে ফেলেন। আমরা বৃহস্পতিবার থেকেই শুরু করবো ক্লাস। আর কালকেই যেহেতু ডিজিটাল পেমেন্ট, কালকে আমাদের একজন কোর্স কোঅর্ডিনেটর আপনাদেরকে পেমেন্ট মেথড গুলো দিয়ে দিবে, যে আপনারা চাইলে ডিজিটালি পেমেন্ট করতে পারবেন, বিকাশ, নগদ, ব্যাংক অ্যাকাউন্ট। আর পেমেন্ট করার পরে বাংলা রিসিপ্ট অনলাইনে দিয়ে দিবে। তো কালকে থেকেই সকাল থেকেই যারা আপনার ওই যে সেমিনার যে গ্রুপটা থেকে জয়েন করছেন, ওখানে পেমেন্ট লিঙ্ক পাঠিয়ে দিবে, এবং যার সাথে যোগাযোগ করবেন কোঅর্ডিনেটর নাম্বার সহ সে দিয়ে দিবে আর কি। আপনার যদি ফার্দার কোনো কোয়েরি থাকে কালকেও আপনারা চাইলে করতে পারবেন। তো যারা সিএসএল এর পুরাতন স্টুডেন্ট, ওনাদের জন্য কি কোনো ডিসকাউন্ট নেই? জি জি আছে, আপনি ওই যে কোঅর্ডিনেটরের সাথে যোগাযোগ করেন, উনি আপনাদেরকে ব্যবস্থা করে দিবেন ডিসকাউন্টের। আর কারো আর কিছু জানার আছে? অনলাইন কোর্স করলে কি আমরা প্রপার শিখতে পারবো? হ্যাঁ, আপনি প্রপার শিখতে পারবেন, কিন্তু ওই যে বলছি যে টেকনিক্যাল জিনিসগুলো একটু হ্যান্ডস অন প্র্যাকটিস করার জন্য ল্যাব ক্লাসের ব্যবস্থা আছে, কাজে আপনি ল্যাব ক্লাসে এসে প্র্যাকটিস করবেন, একদম ক্লিয়ার হয়ে যাবে সবকিছু। তা আমরা যারা উত্তরায় থাকি, আমাদের হচ্ছে সিএসএল এর কুড়িল ব্রাঞ্চটা হচ্ছে কাছে আর কি, তো এই ক্ষেত্রে কি কুড়িলে এসে কি প্র্যাকটিস করা যাবে?
কুড়িলেও প্র্যাকটিসের নিশ্চয়ই ব্যবস্থা আছে, কিন্তু আমি আসলে কুড়িলে, আমার বাসা তো মোহাম্মদপুরে, কুড়িলে আমি যাই না এখন, আর আগে যেতাম। এখন আমি এই লালমাটিয়াতেই যাই। কাজেই আমি যেহেতু ক্লাস নিচ্ছি, ল্যাব ক্লাসগুলো আমার সাথে করলেই ভালো হবে। সেক্ষেত্রে লালমাটিয়া আসলেই ভালো। আপনার ধরেন সপ্তাহে একদিন বলতে কি, আমাদের ধরেন 3-4 মাস ক্লাস হবে, ধরেন 3 মাস, এই 3 মাসের মধ্যে আমি 4টা ক্লাসের শিডিউল দিব। আপনি যদি শুধু শুক্রবারেও করেন, তাহলে আপনার হয়তো 4টা শুক্রবার আসতে হবে, এই 12টা শুক্রবারের মধ্যে 4টা শুক্রবার আসতে হবে। সেটা খুব একটা কঠিন না উত্তরা থেকে। উত্তরা তো কোনো ব্যাপারই না, মানুষ তো সেই রাজশাহী, সিলেট, খুলনা থেকে এসে ক্লাস করে। ঠিক আছে। এমনও হয় যে ওই আগের রাতে চলে আসে, সকালে ক্লাস করে তারপরে দুপুরের গাড়িতে আবার রাজশাহী চলে যায়। এরকম অনেক ল্যাব ক্লাস করতে আসে, কারণ ল্যাব ক্লাসগুলো আসলে করাটা উচিত, করলে আপনার কনসেপ্ট একদম ক্লিয়ার হবে। যতক্ষণ পর্যন্ত আপনি আপনি সিসিএন এর কোর্স কমপ্লিট করলেন, কিন্তু রাউটার কোনো কি এটা দেখেনি নাই, একটা সিসকো রাউটার দেখতে কেমন, একটা সিসকো সুইচ দেখতে কেমন, এটা কোনোদিন দেখেনি নাই, তাহলে তো আপনার আলটিমেটলি মানে ফুল ক্লিয়ার হলো না জিনিসগুলো। কাজে এই জিনিসগুলো আসলে চেনাও দরকার আছে। নিজে দেখে টপোলজি নিজে ডিজাইন করবেন, কনফিগার নিজে করবেন। মানে ল্যাব ক্লাসগুলোতে যেটা হয়, আমি অন্যান্য দিন ক্লাস নিই, ল্যাব ক্লাসে আমি কোনো ক্লাস নিই না। আমি বোর্ডে একটা ছবি এঁকে দিই, এই টপোলজি ডিজাইন করেন, আমি দেখাই দিই, কিন্তু কিছু আমি করি না। যারা ক্লাস করতে আসে তারাই করে, 5টা রাউটার নিয়ে নেয়, কেবল দিয়ে কানেক্ট করে, যার যার মতো করে কনসোল দিয়ে কানেক্ট করে রাউটারগুলোকে কনফিগার করে, যা যা টাস্ক দেওয়া থাকে আমি লিখে দিই কি কি করতে হবে, তারাই করে। যেখানে আটকে যায় আমি ওখানে দেখাই দিই। ঠিক আছে। কাজেই মোটামুটি ভালো একটা কনসেপ্ট ক্লিয়ার হয়। এটা হলো সুবিধা ল্যাব ক্লাসের। ওকে। আর কারো কিছু বলার আছে? নাহলে আমরা ক্লোজ করি, অনেক রাত হয়ে গেছে আজকে। যদি কারো কিছু আর কোর্স জানা শেষে তো থাকে। প্রফেশনাল একটা সার্টিফিকেট আপনাদের সিএসএল থেকেও প্রোভাইড করা হবে। হ্যাঁ, সিএসএল আপনাকে একটা কোর্স জি জি। কমপ্লিট সার্টিফিকেট দিবে। আর ভেন্ডার এক্সাম তো আলাদা। হ্যাঁ, আর সিসিএন এ পরীক্ষা দিলে যে সার্টিফিকেট, ওটা আপনাকে দিবে সিসকো। ও, ওকে। সিএসএল কোর্স কমপ্লিশন সার্টিফিকেট দিবে। ও, আর একটা কথা ছিল স্যার, আপনার ভিডিও তো ইউটিউবেও পাওয়া যায় বুঝছেন। তো আমি ইউটিউবে যে ভিডিও দেখে প্রপার শিখতে পারবো না, এই জন্য আমি আমি এইখানে যে আসতে ক্লাসগুলো চাচ্ছিলাম নেই, আর কি। আমি কোনোদিনই ইউটিউবে দিই নাই, কিন্তু অনেকেই ইউটিউবে দিয়ে নিজের নামে চ্যানেল বানাই নিছে। আমার হ্যাঁ, নিজের হ্যাঁ, কোনো চ্যানেল এইটাই। নাই। তো আমি সেগুলো দেখতে অলরেডি পারেন, যে আপনার ওই একটা আমার একটা কাছে ভিডিও যারা। দেখতেছিলাম, আপনার ফিউ মিনিট এন্টারটেইনমেন্ট নামে একটা 15টা ক্লাসের ভিডিও দেওয়া আছে আপনার তা কি এখানে। কি নাম ওটা বলেন তো। এই আমার কিন্তু নাই নিজের কোনো চ্যানেল কিন্তু। ফিউ মিনিটস এন্টারটেইনমেন্ট, আচ্ছা আচ্ছা। আপনার 15টা ক্লাসের ভিডিও দেওয়া আছে আর কি এখানে। আচ্ছা, তো বাকিগুলো কেন দিল না? জিজ্ঞেস করেন ওনাকে যে ভাই বাকিগুলি কই। না, বাকিগুলা দিলে তো কোর্সই হয়ে গেল, এই জন্য না, দেয় কিন্তু নাই। আমি তো দেই নাই, যে দিল তার তো দিয়ে দিতে পারতো সে। না, ঠিক আছে, আমি এই এই ওকে, জন্যই ওখানে আপনাকে এটা ওখানে তো বললাম। আমি আমি জানি না যে ফুল ইয়াটা আছে কিনা, একটা ক্লাসে ধরেন 1.5 ঘন্টা, 1.25 ঘন্টা, 2 ঘন্টার ভিডিও, ওটা পুরোটা আছে কিনা আমি জানি না। হ্যাঁ, এইরকম করে 3 ঘন্টা, এক একটা 3 ঘন্টা, 2.5 ঘন্টা। ফিউ মিনিট এন্টারটেনমেন্ট না, হ্যাঁ পেলাম তো। ঠিক আছে, আমি দেখবো এর মধ্যে কি কি আছে। আচ্ছা, আসলে স্যার সিএসএল ওটা থেকে কোনো একটু লাভ হয় না, বললে কারণ হচ্ছে আমাদের। গিয়ে কি, মানে এরকম যদি হতো তাহলে সবাই ওই ভিডিওই দেখতো আর কি। হ্যাঁ, হ্যাঁ, কারণ লাভ ক্লাসে হয় যে না। কোয়েরি হয়, কোশ্চেন হয়, এগুলো তো আসলে ওই ভিডিওতে থাকবে না। আমরা তো প্রত্যেকটা ক্লাসে, স্যার আপনার যে পরিমাণে সিসিএন স্টুডেন্ট হয়, তাহলে তো সবাই ওই আগের ব্যাচের স্টুডেন্টের কাছ থেকে ভিডিও নিয়ে নিত আর কি। সেটাই, সেটাই, ওই জন্যই তো আমরা ডিরেক্ট ইয়েতে কোর্সেটায় অ্যাডমিট হতে চাচ্ছি আর কি। ঠিক আছে ইমরান ভাই, আজকে ক্লোজ করি আমরা। জি স্যার, ওকে। আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে, ঠিক তো আছে ভালো স্যার। থাকবেন সবাই যারা কারো কোনো জয়েন কোশ্চেন না করেছেন। থাকলে আমরা ক্লোজ করে ধন্যবাদ দিচ্ছি। সবাইকে। জি, থ্যাংক ইউ। ওকে স্যার, জি স্যার। ওকে, ওয়েলকাম। স্যার ভালো লাগছে, এক কথায় সম্পূর্ণ ক্লাসটা ভালো লাগছে স্যার, থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ স্যার, আচ্ছা আচ্ছা, জয়েন অনেক করেন, আরো ভালো অসাধারণ লাগবে। ক্লাস ছিল জি স্যার। স্যার। ওকে, গুড নাইট, ভালো থাকেন সবাই।